ফিল্ড ক্যাপাসিটি একটু ধরে নাও। এটা তোমার সামনে একটা গ্লাস আছে, টেবিলের উপরে একটা গ্লাস আছে, তার সামনে একটা ডিম আছে, নাস্তা আছে, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, গ্লাস আছে, গ্লাসে একটু পানি দেয়া আছে। তো বলো তো তামান্না, পানি কতটুকু দেয়া থাকে? জি স্যার, আমি বুঝি নাই। গ্লাসে, টেবিলে নাস্তা দেয়া আছে, একটা গ্লাসে পানি আছে, কতটুকু পানি জি আছে? স্যার। গ্লাসে যতটুকু স্যার, পানি ধরবে ক্লাসে জি স্যার, যতটুকু পানি ঘুরবে স্যার। কতটুক? তার এই থেকে আমি একটু তো জানি কম, ছেলেরা, তার থেকে একটু কম, তার আমি তো থেকে জানি একটু কম থাকবে ছেলেরা স্যার। মিথ্যা বলে না, মেয়েরা মিথ্যা বলে বলুক। তুমি ছেলে মানুষ হয়ে মিথ্যা বললা কেন? স্যার হয়তোবা আর হয়তো বা কেন? কম থাকতে পারে স্যার। কম স্যার, রাখবে স্যার, যতটুকু যাতে খাওয়া পরিমাণ হবে কম ততটুকু। রাখতে হবে একটু। এইটা হলো কোনোদিনও 100% পানি দিয়ে পরিপূর্ণ থাকে না। জি স্যার, কম থাকে জি কিছু। স্যার। যে মেয়েরা একটু মিথ্যা বলতেছে, তুমি ছেলে হয়ে মিথ্যা বলো স্যার কেন? আচ্ছা, গ্লাসের টেবিলে যে পানি দেওয়া হয় নিশ্চয়ই 100% পরিপূর্ণ থাকে না, ঠিক কি না তামান্না? জি স্যার। আরেকটা কি নাম শুনছিলাম যে শান্তি। মুনতাসরিন, কি যেন নামটা, কি তোমার? মুনতা সেরিনা। শান্তি। মুনতা সেরিনা শান্তি। ও, মুনতাসরিনা শান্তি। আচ্ছা, শান্তি। স্যার জি অনেকে স্যার। ওয়েটিং রুমে আছে, ঢুকতে পারতেছেন না, ওকে। যদি একটু ওয়েটিং রুম কাইন্ডলি অ্যাড 30, করতেন। হ্যাঁ ওয়েটিং রুম 30 জন আছে, আমি অ্যালাউ করলাম, আজকে তো পার্টিসিপেন্ট বেশি। তার শান্তি, তুমি তো আমাকে মিসগাইড করছো, 9টার সময় তো ছাত্র বেশি হয়। স্যার ক্লাস মানে সকালে তবুও স্যার প্রবলেম সকাল তো। ছিল স্যার, এই যে এখন এই আমাদের জন্য স্যার। 231 জন ছাত্র। স্যার ঘুম থেকে উঠে অনেকে আসতে পারে না স্যার, 260 জনের উপরে আমাদের স্টুডেন্ট থাকে প্রতিটা ক্লাসে। যদি কই? জি নেটওয়ার্কের স্যার। স্যার নেটওয়ার্কের প্রবলেমের কারণে কয়েকদিন করতে পারে নাই স্যার, কিন্তু আর এমনিতেই থাকে। স্যার এখন স্যার নেটওয়ার্কের প্রবলেম নাই, সকালবেলা সবাই একবারই জয়েন। যত অংশ কম থাকে, গ্লাসে পানি কি ততটুকু থাকে? না স্যার। উপরে হয়তো 1 ইঞ্চি পরিমাণ পানি কম থাকে, তাই না সাধারণত? জি স্যার, গ্লাসটা সাধারণত। পরিপূর্ণ থাকে না, 1 ইঞ্চি বা 1 ইঞ্চির কম পরিমাণ খালি থাকে, স্যার হাফ ইঞ্চ। হাফ ইঞ্চি। জি স্যার। এটা তো টেস্ট করার জন্য তোমার বাসায় দাওয়াত খাইতে হবে আমার। হাফ ইঞ্চি থাকে না 1 ইঞ্চি থাকে? জি স্যার, তো অবশ্যই। এখন জি স্যার, অবশ্যই। আপনি ধরে চাপের নেই রহমঞ্চে আসেন। 1 ইঞ্চি পরিমাণ ধরে নাও কম থাকবে। আচ্ছা ঠিক আছে, 1 ইঞ্চি পরিমাণ, বটম থেকে 1 ইঞ্চি পরিমাণ এরকম পানি কি থাকে? বটম থেকে, টপ থেকে 1 হ্যাঁ ইঞ্চি স্যার, কম এটা থাকে? সবসময় সার্ফেস না এরিয়া স্যার, থাকে। ওরকম থাকে না স্যার, এরকম উপর থাকে না। থেকে থাকে। তাহলে উপর থেকে 1 ইঞ্চি কম থাকে, নিচ থেকে 1 ইঞ্চি পরিমাণ পানি, যে পানির পরিমাণ কম, ওই নিচে 1 ইঞ্চি পানি, জাস্ট 1 ইঞ্চি পানি ডেপথ থাকে না। তাহলে আইডিয়াল কন্ডিশন কি জানো? আইডিয়াল কন্ডিশন হলো এই যে উপরে যতটুকু পানি থাকবে তার কাছাকাছি আমরা সাধারণত রাখার চেষ্টা করি। তো আমরা যখন নিজে খাই, তো পানির লেভেলটা তো নিচের 1 ইঞ্চি কখনো দেই না। আমরা যদি ধরো কোনো বন্ধু যদি তোমার বাসায় আসে, তোমার একেবারে প্রিয় বান্ধবী যদি আসে, তাহলে তুমি কখনোই ও নিচের 1 ইঞ্চি ডেপথের ওয়াটার গ্লাসের মধ্যে দিয়ে বলতে পারো না যে তুমি খাও। বলতে পারো? না স্যার। এটা বলো না। না স্যার। কিন্তু আমরা এমনই জাতি, প্লান্টকে আমরা বলি তুমি বেঁচে থাকো। না স্যার, আমরা প্ল্যান্টকে বলি যে তোমরা এতটুকু পানি খেয়ে বেঁচে থাকো। তো এখন আমি বলছি, ফিল্ড ক্যাপাসিটি হলো তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। ফিল্ড ক্যাপাসিটি হলো তার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। সাধারণত ফিল্ড ক্যাপাসিটির উপরে যদি বেশি পানি দেই, তাহলে কি হয়, গ্লাসটা একে ভর্তি করে দেই, আরো একটু বেশি দিলাম আদর দিয়ে, দরদ দিয়ে, তাহলে কি হবে বলো তো? পানিটুকু স্যার উছলে পড়ে যায়, ওভারফ্লো হয়ে পড়ে যাবে। পড়ে যাবে। এমনটা হবে যে না, আমি দিলাম, খুব আদর করে দিছি, এই পানি থাকবে না, ওইখানে গ্লাসের মধ্যে সোজা আরো উপরে দাঁড়ায় থাকবে ভার্টিক্যালি। কখনোই এটা হবে না। তো এইটা কি হয়, এটা লস হয়ে যায়। তো আমি সেটাই বোঝানোর চেষ্টা করছি তোমাদের, যে আমরা যখন গ্লাসে পানি দেই, তো ও তার একটা ক্যাপাসিটি আছে, তার উপরে গেলে লস হয়ে যায়। সয়েলেরও এরকম একটা ধারণ ক্ষমতা আছে, হ্যাঁ, তার বেশি দিলে ইয়ে হয়ে যায়। এখন আমাদের এই যে মুড়ি খাওয়ার সময় আসছে, রোজা আসছে, আমরা মুড়ি 2 হাত দিয়ে যদি ধরি, আমি যদি বলি যে আমাকে ম্যাক্সিমাম মুড়ি দাও, তুমি 2 হাত দিয়ে বেশি করে ধরতে চেষ্টা করতেছো, তো যতই বেশি ধরতে চেষ্টা করতেছো তুমি পারতেছো না। তোমার একটা ক্ষমতা আছে, এই ক্ষমতার বাইরে তুমি ধরতে পারো না। তো
তো তার বেশি দিলে কি হয়, সেটা মানে মুড়িটা পড়ে যায়, जी सर তাই না? जी सर মুড়িটা পড়ে যায়, তা আমরা এটা কখনোই ধারণ করতে পারি না। এই ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি সেটাকে বলি আমরা ফিল্ড ক্যাপাসিটি। এখন যদি আমরা এই যে এখানে আমাদের ধারণা হাত স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? না, স্ক্রিন শেয়ার করি নাই। আচ্ছা স্যার। এটা আমি জাস্ট প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। আচ্ছা তো আমি যেটি বলতেছি ম্যাক্সিমাম ওই যে সয়েলের মধ্যে এইখানে ওয়াটারটুকু পড়ে যায়, কেন পড়ে যায়? এটা তার বাইন্ডিং, তার এই বাইন্ডার নাই, সে কারণে এটা পড়ে যায়। এটা ফোর্স অফ গ্র্যাভিটির কারণে এটার ওখানে থাকতে পারে না, জাস্ট পাশে যে কোনো উপায়ে সে পড়ে যায়। তো সেখানেও ফোর্স অফ গ্র্যাভিটির কারণে, গ্র্যাভিটেশনাল ফোর্স জি এর কারণে পানিটুকু নিচে না গিয়ে উপরে না গিয়ে নিচে পড়ে যায়। আর যদি গ্র্যাভিটি উপরের দিকে হইতো তাহলে উপরের দিকে চলে যেত। তো গ্র্যাভিটি ডিরেকশন যেহেতু আমরা জানি, ডিরেকশন হলো টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, সে কারণে পানিটুকু কি হয়, পানিটুকু নিচে পড়ে যায়। আমাদের সয়েলের যে পানিটুকু সেটা গ্র্যাভিটির কারণে এটা কেন্দ্রের দিকে, অর্থাৎ পানির ভূ অভ্যন্তরে, অর্থাৎ সাবসারফেসে চলে যায়। এই হলো আমাদের ফিল্ড ক্যাপাসিটি, এটা হলো ম্যাক্সিমাম ক্যাপাসিটি। আমাদের যতই যদি আমার হাতে যদি অনেক স্বর্ণ মুক্তা মণিমুক্তা দেওয়া হয়, আমার হাতে যদি বলা হয় হাতের যতটুকু ধরবো, তাহলে দুটো ঘটনা ঘটবে। একটা ছেলেকে বলা হলো তুমি হাতে যা আছে ধরে তুমি দৌড় দিবা, একটা মেয়েকে দেওয়া হলো তুমি হাতে যা আছে ধরে দৌড় দিবা। বলো তো কে লাভবান হবে? ছেলেরাই হবে স্যার। ছেলে ছেলে। মেয়ে কেন হবে না? মেয়েদের স্যার কখনো পূরণ হবে না স্যার। মেয়ে কেন লাভবান হবে না? সুযোগ দুইজনের সমান। সেও বলছে যে দুই হাত দিয়ে যতটুকু মুক্ত পাবা নিয়ে চলে যাবা, আর সময় হলো আধা ঘন্টা। হ্যাঁ, হাতে ধরবা। বড় ছেলের হাতের ক্যাপাসিটিও বেশি হবে, ধরে নেই হাতের ক্যাপাসিটি দুইজনের সেম। একটা তোমাদের ছোট ছেলে আছে না, ওই ছোট ছেলেটা তোমার হাতের ক্যাপাসিটি সেম, কে লাভবান হবে বলো তো? ছেলেরাই বেশি লাভবান হবে। কেন? কারণ স্যার ছেলেরা ওটা নিয়ে গিয়ে বিক্রি করে দিবে, আর মেয়েরা ওটা গহনা বানায় পরার চেষ্টা করবে। না, সেটা না। তুমি আগে নিয়ে আসার ক্ষেত্রে আমার মনে হয় ছেলেরা মনে করবে এতটুকু ধরছে এটা নিয়ে যাই, মেয়েরা মনে করবে এটা ধরছে আর একটু ধরতে ধরতে আধা ঘন্টা পার হয়ে যাবে, ডিসকোয়ালিফাইড হয়ে যাবে। যার ওজন কম হবে স্যার সে বেশি লাভবান হবে স্যার। যার ওজন কম হবে সে বেশি লাভবান হবে। টাইমের কারণে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে, তোমাদের তো লোভ বেশি। তুমি মনে করো বেশি করে স্বর্ণ নিতে চেষ্টা করবা, আর ছেলেটা মনে করবে যা পাইছে আমার তো সময় আছে এইটুকু। জি স্যার, খুব কম লোভ মেয়েদের। না স্যার, ছেলেগুলা এরকম করবে স্যার, ছেলেগুলা এরকম করবে, মেয়েগুলা নিয়ে দৌড় দিবে, সাথে সাথে দৌড় দিবে বাড়ি। তাই নাকি? জি স্যার, ওয়েটিং রুমটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তারা তো মনে করবে যে আর একটু ইয়ে করি। ওকে, আমরা তাহলে মেজারমেন্ট। তো আমার ওয়েটিং রুমে কেউ নাই, এখন 3 জন আছে, 3 জনকে অ্যালাউ করলাম। এখন আমরা শুরু করছি। তো গত ক্লাসে আমরা দেখেছিলাম যে আমরা মাটিতে পানি আছে, যেখানে যতটুকু আছে সেটাও মেজার করা দরকার, সেটা আমরা অলরেডি প্রকাশ করে ফেলছি। মাটিতে কি পরিমাণ পানি আছে আমরা অলরেডি প্রকাশ করে ফেলছি। সেটা প্রকাশ করার দুইটা আমরা অপশন পেয়েছিলাম, একটা হলো ভলিউমেট্রিক আর একটা হলো ওভেন ড্রাই ওয়েট বেসিস। ময়েশ্চার কন্টেন্ট আমরা বলে ফেলছিলাম। তো সেখান থেকে আমরা ময়েশ্চার কন্টেন্ট ভলিউমেট্রিক বলা হচ্ছে এত %, সেখান থেকে পার্সেন্টকে আমরা ডেপথ অফ ওয়াটার ডি স্মল ডি তে কনভার্ট করেছিলাম, এবং ক্যাপিটাল ডি এবং স্মল ডি এই দুটোকে আমরা অলরেডি বলেছি কি। তো আমরা সেটি আবারও ওইটাকে কনসিডারেশনে এনে কি পরিমাণ আমি দরকার, এই যে বললাম যে আমাদের দরকার হলো টোটাল দরকার হলো 7 সেন্টিমিটার পানি। আমাদের আছে যদি 3 সেন্টিমিটার পানি, তাহলে দিতে হবে কত? 4 সেন্টিমিটার। এই যে 4 সেন্টিমিটার পানি দিব, সেটা তো নিশ্চয়ই মেজার করে দিতে হবে। তো কিভাবে এটা মেজার করব? তো তার আগে আমি জেনে নিব যেটা মেজার করব সেটা কোথায় পাওয়া যায়, সেটার সোর্স কি।
তো সোর্স হলো আমাদের যে সয়েল ময়েশ্চারের সোর্স হলো 1 নম্বর সোর্স হলো রেইনফল অর প্রিসিপিটেশন। তোমরা বলবা যে স্যার রেইনফল তো ন্যাচারাল, সেটা আবার সোর্স হয় কিভাবে? সেটা হওয়ার পরে, রেইনফল হওয়ার 10 দিন পরে সেটা তো ন্যাচারাল হয় না, সেটা সয়েলের মধ্যে থাকে। তো সেটি এই রেইনফল আমার একটা সোর্স অথবা প্রিসিপিটেশন। আমরা রেইনফল তো জানি বৃষ্টি, আর প্রিসিপিটেশন জানি এটা কি জিনিস? এটা হলো বারিপাত। মানে এনি ফর্ম অফ ওয়াটার অ্যাভেলেবল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ কল্ড precipitation. Rainfall is a major part of precipitation. যদি আমরা দুটো মেজর পার্ট বলি, একটা রেইনফল আর স্নোফল। আমাদের দেশে স্নোফল একেবারেই কম, রেইনফলটা বেশি। অন্যান্য দেশে অনেক দেশে স্নোফলটাও রেইনফলের সমান সমান হয়ে থাকে। তাহলে এর পরের যে আইটেম সেটা হলো যে আন্ডারগ্রাউন্ড সোর্সেস। আমরা তো বললাম আগে রেইনফল, এরপরে প্রিসিপিটেশন। প্রিসিপিটেশনের মধ্যে আমরা বলছি রেইনফল, তারপরে অ্যাটমসফেরিক ওয়াটার, অ্যাটমসফেরিক গ্যাসিয়াস ওয়াটার, ভ্যাপার ফর্মেট ওয়াটার আছে। আর আন্ডারগ্রাউন্ড ওয়াটার হলো দিস ক্যান বি শ্যালো অফ বোর হোলস। এই সমস্ত ওয়াটার আন্ডারগ্রাউন্ডে অবস্থান করে, এটা অগভীর অঞ্চলে অথবা ডিপ অঞ্চলে সেটা অবস্থান করে। আর সোর্স হলো স্ট্রিম, রিভার, লেকস, পাম্প পন্ডস। এইগুলোর মধ্যে যে পানিটুকু থাকে সেটি আমরা ইরিগেশনের সোর্স হিসেবে পরবর্তীতে ব্যবহার করে থাকি ইফ উই নিড। এরপরে স্প্রিং অ্যান্ড ওয়াশ ওয়াটার। তো আমরা স্প্রিং মানে ওয়াশ ওয়াটার আইজি, যেমন ফর এক্সাম্পল ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার আর সুইজ ওয়াটার। আমরা এই সমস্ত কিছু কিছু ওয়াশ ওয়াটার আমাদের আছে ইরিগেশন। ধরে নেয় দিনাজপুর শহরে একটা ক্যানেল গেছে, তাই না? দিনাজপুর শহরের মাঝখানে একটা ক্যানেল গেছে। বলো তো ক্যানেলটার নাম কি? এই দিনাজপুর কার বাড়ি? আমার স্যার। বলো, দিনাজপুর শহরের পাশ দিয়ে জোড়া ব্রিজ যেটা যার উপরে আছে, এইটা এই ক্যানেলের একটা নাম আছে, নামটা কি? স্যার ক্যানেলটারও দেখছি স্যার, কোনোদিন তো নাম শুনিনি। ঘাগরা। খালি না, খালি দেখেই গেলা, নাম শুনবা না? স্যার আরেকবার বলেন, শুনতে পাইনি। দিনাজপুর শহরের মাঝখান দিয়ে বা সাইড দিয়ে এই যে জোড়া ব্রিজের নিচ দিয়ে যে ক্যানেল গেছে, এই ক্যানেলের নাম কি? শহরের ভিতরে স্যার না বাইরে? শহরের ভিতরে নেই। ঢাকা শহরের বাইরে, ঢাকা শহরের মধ্য দিয়ে যে ক্যানেল গেছে এর নাম কি? ঢাকা স্যার। হাতির ঝিল। আচ্ছা, ঠিক আছে। রংপুরের মধ্য দিয়ে যে ক্যানেল গেছে তার নাম কি? তার শ্যামা সুন্দরী। শ্যামা সুন্দরী। শ্যামা সুন্দরী খাল স্যার। এই যে প্রত্যেকটা জিনিসের একটু মনে রাখতে হবে। তো তোমরা যদি কিছুই মনে না রাখো, খালি দেখো চোখ দিয়ে, এটা দেখলে হবে? এটা তো অনেকটা গরু দেখার মতো হইলো। গরু দেখার গল্প জানো? আচ্ছা, ঠিক আছে, ওকে। তোমরা এভাবে গরু দেখার দরকার নেই আমার। শোনো, এই যে অনেক সময় শ্যামা সুন্দরী খাল বা ওই খালে পানি আছে, তো সেটাকে যেহেতু সারফেসে আর কোনো ওয়াটার নেই, একটা ওয়াটারই আছে, সেটাকে আমরা করবো কি, ট্রিটমেন্ট করে কোয়ালিটি চেক করে আমরা সেটাকে ইরিগেশন হিসেবে ব্যবহার করতে পারি। এবং এটা যদি ঝর্ণা হয়, যেমন পাহাড়ি অঞ্চলে কিছু ঝর্ণা সবসময় একেবারে অল্প অল্প ঝর্ণা পানি আসে থাকে, সেটাকে আমরা যে কোনো ভাবে আটকায়ে সেটাকে আমরা কি করব, ইরিগেশন হিসেবে ব্যবহার করতে পারবো। এটাই হলো সোর্স অফ ইরিগেশন ওয়াটার। এরপরে এই যে সোর্স পাইলাম, এখন আমরা ইরিগেশন ওয়াটার মাপবো কিভাবে? এখন আমরা এই ওয়াটারটা হলো খুব ভ্যালুয়েবল অ্যাসেট। টু রাখছি cos স্কয়ার কে ভাঙছি, cos স্কয়ার ভাঙলে কি 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা তো আছে। ওয়াটার এখন মোস্ট এইখানে দেখ আবার গুণ করে ভ্যালুয়েবল দিচ্ছি, অ্যাসেট, কারণ ব্র্যাকেট দিয়ে কোনো কিছু থাকলে তার সাথে গুণন অবস্থা থাকে না। সাথে গুণ করতে টু sin স্কয়ারের সাথে গুণ করলে নাসরিন জাহান মিউট করে। আরে sin স্কয়ার থিটা তো আছে। নাসরিন জাহান তোমরা মিট করে ফেলো, সবাইকে মিট করে দিব। জি স্যার, আপনি মিউট করে দেন সবাইকে।
এটা হয়ে গেছে মনে হয়। আচ্ছা শোনো, তাহলে আমাদের ওয়াটার মেজার করার জন্য ওয়াটার মেজার করতে হবে, পানি কোথায় আছে, পানি আছে তার সোর্সে, সেটা মেজার করার জন্য তো পানি দুই অবস্থায় থাকে, তাই না? একটা হলো পানি রানিং অবস্থায় থাকে, আর একটা স্টেশনারি অবস্থায় থাকে, অর্থাৎ স্টিল অবস্থায় থাকে, দাঁড়ানো অবস্থায় থাকে, স্ট্যান্ডিং থাকে, দুই অবস্থায় থাকে। তাহলে দুই অবস্থায় মেজারমেন্টের দুই ধরনের টেকনিক আছে। পানি দাঁড়ানো অবস্থায় কোথায় থাকে বলো তো? নদী খাল বিলে স্যার, কিন্তু খাল বিলের পুকুরে মধ্যে স্যার। পুকুরের পুকুরের মধ্যে, মধ্যে থাকে। খালে বিলে দাঁড়ানো অবস্থায় থাকে। আর রানিং অবস্থায় থাকে কোথায়? স্যার নদীতে নদীতে, সাগরে, আচ্ছা, আর আর ঝর্ণায়। রাইট, একেবারে রানিং অবস্থা থেকে। রানিং থাকলে এক ধরনের টেকনিক ব্যবহার করি মেজার করার জন্য। আর যদি ওয়াটার রানিং না থাকে, স্ট্যান্ডিং থাকে, তাহলে সেটা মেজারমেন্ট করার জন্য আরেক ধরনের টেকনিক ব্যবহার করা হয়। তো যে দুই ক্ষেত্রে ওয়াটারকে আসলে মেজার করার জন্য আমরা এই যে মনে করো গরুর দুধ মেজার করার জন্য কোন একক ব্যবহার করি বলো তো? লিটার। লিটার। আমরা লিটার অথবা মিটার কিউবে ব্যবহার করে থাকি। হ্যাঁ, আমরা লিটার বা মিটার কিউবে ব্যবহার করে থাকি। এটা তখন ফ্লো হয়, তাহলে প্রতি সেকেন্ডে ফ্লো হয়, তাই না? তখন আমরা হয় লিটার পার সেকেন্ড অথবা মিটার কিউব পার সেকেন্ড, এইভাবে আমরা কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করি। তাহলে আমরা যদি ধরো ওয়াটার রানিং অবস্থায় আছে, ওয়াটার রানিং আচ্ছা, ওয়াটার যদি রানিং থাকুক, সোর্সের ওয়াটার রানিং থাকুক আর স্ট্যান্ডিং থাকুক, ওয়াটারকে যদি আমরা এক জায়গা থেকে আর এক জায়গায় নেই, তাহলে রানিং স্ট্যান্ডিং অবস্থায় ওয়াটারটা থাকে না, আমরা তাকে রানিং অবস্থায় ওয়াটারটাকে মানে উই বাউন্ড টু রান, আমরা সেটাকে রান করার চেষ্টা করি। এই তুমি দৌড়াও, যে দাঁড়ায় থাকবে তাকে বলি তুমি দৌড়াও। যে পানিতে দাঁড়ায় ছিল, কোথায় দাঁড়ায় ছিল বলতো? এটা পুকুরের মধ্যে। পুকুরের মধ্যে স্যার। তো সেখান থেকে আমরা একটা পাম্পের মাধ্যমে বলি তুমি এখন দৌড়াও, তুমি রান করো। তাহলে আলটিমেটলি দুইটাই রান করে। তো এই যে পুকুরের মধ্যে যেটা ছিল সেটা রান করার জন্য আমরা দুই ভাবে বলি যে পাইপের ভিতর দিয়ে রান করো, তো পাইপের ভিতর দিয়ে রান করে। আমরা বলি যে না, তুমি ক্যানেলের মধ্য দিয়ে রান করো, ক্যানেলের মধ্য দিয়ে রান করে। নিশ্চয়ই দুই রান সমান না, এক রানের অবস্থা আর এক রানের অবস্থার অনেকগুলো ডিফারেন্স আছে। এই ডিফারেন্স গুলোকে কনসিডারেশনে এনে আমরা তাদেরকে মেজার করে থাকি। তো অবস্থা যেটাই হোক না কেন, আমাদের ওই যে দুধের একক বললাম লিটার, এটা যেহেতু 1 লিটার পানি 1 ঘন্টায় চলে যাবে, তার মানে লিটার পার টাইম, ভলিউম পার টাইম আমাদের ইউনিট হবে ভলিউম পার টাইম। আমরা তো আর পুকুরের পানি 1 বালতি করে নিয়ে ইরিগেশন দিব না, দিব কি? নিশ্চয়ই দিব। তো আমরা সেখানে পাম্প বসায় ওয়াটারকে ফ্লো করাবো, ফ্লো থ্রু দ্য ক্যানেল অর ফ্লো থ্রু দ্য পাইপস। তো তাই যদি হয়, আমরা এটাকে মেজার করব। মেজার করার জন্য কিছু ডাইরেক্ট মেথড আছে, কিছু ইনডাইরেক্ট মেথড আছে। ডাইরেক্ট মেথড মানে আমরা রেজাল্টটা সরাসরি পাবো, ডাইরেক্টলি পাবো। তো ডাইরেক্টলি আমরা ভলিউমটা পেয়ে যাব। এইটা এরকম একটা পদ্ধতি হলো, আমরা করব কি, পাম্প দিয়ে, আচ্ছা ধরে নেই একটা পুকুর থেকে পানি বেরিয়ে আসছে, তো বেরিয়ে আসছে, আসুক, পাম্প দিয়ে পানি বেরিয়ে আসছে, তো বেরিয়ে আসলে নিশ্চয়ই ক্যানেলে পড়বে অথবা পাইপ দিয়ে বেরিয়ে যাবে, তাই তো? তো পাইপ দিয়ে যাওয়ার আগে যদি কোনোভাবে আমরা একটা মেজারমেন্ট, একটা প্রসিডিউর ফলো করি, তাহলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ পানি বের হচ্ছে প্রতি সেকেন্ডে। তো সেটি করার জন্য আমরা স্যার ওয়েটিং লিস্ট থেকে আরেকবার একটু যদি কাইন্ডলি হ্যাঁ দিয়ে দিলাম। আমরা যদি এমন হয় যে আমাদের যে সোর্স আছে, সেই সোর্সে একটা বাকেট নিলাম, বাকেট মানে বালতি নিয়ে আমরা কি করলাম, আমরা 10 সেকেন্ডে ধরো বালতির পরিমাণ হলো 20 লিটার। 20 লিটার একটা বালতি, আমরা আমাদের ট্যাপ আছে না, ট্যাপ ছেড়ে দিলাম, পানি পড়তেছে, এমন অবস্থায় আমরা স্টপ ওয়াচ দিয়ে বালতির সাথে সাথে দিয়ে দিলাম, এবং 10 মিনিটে দেখলাম যে ভর্তি হইতে 10 সেকেন্ড লাগলো, বালতিতে ভর্তি হইতে 10 সেকেন্ড লাগলো। এখন বলো তো ট্যাপ থেকে পানি বের হওয়ার
রেট কত? স্যার 20/10 হ্যাঁ 20/10 মানে 2 2 লিটার পার সেকেন্ড। 2 লিটার পার সেকেন্ড। জি স্যার। তাহলে 2 লিটার পার সেকেন্ড হলো আমাদের ফ্লো রেট। ডিসচার্জ এটাকে আমরা বলি ডিসচার্জ রেট। ডিসচার্জ রেট আমরা দুটো জিনিস একটু শেখার চেষ্টা করি, ডিসচার্জ এবং রিচার্জ। রিচার্জ মানে ওয়াটার অ্যাড হওয়া, আর ডিসচার্জ মানে ওয়াটার বেরিয়ে যাওয়া। তো ওয়াটার বের হওয়ার যে গতি, বেগ, দ্রুতি, সেটা হলো 2 লিটার পার সেকেন্ড। এটা কিভাবে হলো? আমরা ভলিউমকে, ফিক্স ভলিউমকে একটা নির্দিষ্ট টাইমে পরিপূর্ণ হইতে যে সময় লাগে সেটা আমরা কাউন্ট করছি। এমন ভলিউমটা ফিক্স নাও হইতে পারে। আমরা ধরো যে কোনো টাইমটা ফিক্স করলাম, 10 সেকেন্ডে যে পরিমাণ পানি হলো সেটা আমরা মেজার করব। বলো তো কি দিয়ে মেজার করতে পারি পানি? লিটার দিয়ে স্যার। পানি কি দিয়ে মেজার করব? হাইড্রোমিটার। হাইড্রোমিটার দিয়ে পানি মেজার করব। এই দুধ কি দিয়ে মেজার করে? ব্যারোমিটার না? ব্যারোমিটার দিয়ে পানি মেজার করে? এটা অন্য। এই ছেলেরা কই তোমরা? স্যার আয়তনিক ফ্লাক্স। আয়তনিক গ্লাস, আরে বাপ, এটা তো পুরা বাংলা ইয়ে বলে ফেলছে পুরা। বোতল দিয়ে পরিমাপ করে স্যার, এই যে ভলিউম দিয়ে কাউন্ট করে স্যার। কোন বোতল দিয়ে মাপবা? তোমরা ছেলেরা তো বোতল ছাড়া কিছু বোঝো না। ভলিওমেট্রিক ফ্লাক্স, ল্যাক্টোমিটার মেবি। ভলিওমেট্রিক ফ্লাক্স। ল্যাক্টোমিটার, এটা তোমরা অনেকেই জানো, বলতে পারতেছো না। এটা হলো মেজারিং সিলিন্ডার। তোমরা আয়তনিক পরিমাপক বললো না, ওইখানে তোমরা ওই যে কেমিস্ট্রি ল্যাবে দেখবা। জি স্যার জানি। ইয়ে আছে, সেটা দাগ করা আছে 1 লিটার, 1.5 লিটার, 2 লিটার, 3 লিটার, মিলিলিটার পর্যন্ত বলা আছে, তাই না? জি স্যার। আমরা যে বালতিতে পানি আসবে সেটা তো আমরা এরকম সিলিন্ডার দিয়ে মাপতে পারবো না? এরকম মেজারিং সিলিন্ডার দিয়ে মাপবো, তো আমরা দেখবো যে 1.2 লিটার পার সেকেন্ড আসছে, 2 লিটার আসছে, সেটা 5 সেকেন্ডে আসছে। 5 সেকেন্ড দিয়ে আমরা ভাগ করে দিলে আমরা এটা ডাইরেক্ট মেথড অফ মেজারমেন্ট পেয়ে যাবো। ঠিক আছে, এটা আমি সংক্ষেপে বললাম। তো আমাদের যদি সাইজ বড় হয় তো ওরকম আমার ক্যাচিং বাকেটটাও বড় আমরা নিলে পরে আমরা সরাসরি মেজারমেন্টের একটা ইটা আমরা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচার গুলো, একটা স্ট্রাকচারের নাম হলো, যেটি এটি তো পাইপের মধ্যে দিয়ে আসে, তাই না? পাইপ, তো পাইপের মধ্যে দিয়ে যদি ফ্লো হয়, পাইপের এরিয়া যদি জানি, এটাকে আমরা বলি অরিফিস মিটার। পাইপের মধ্য দিয়ে যদি ওয়াটার ফ্লো হয়, তো একটা পাইপ যাচ্ছে, তো দুইটা পাইপের জয়েন্টের মাঝখানে একটা ঠিক ওই রকম একটা মিটার আমরা বসাবো, এটাকে বলি আমরা ফ্লো মিটার আর অরিফিস মিটার। তো অরিফিস মিটার বসালে পরে সেইখানে একটা রিডিং আসবে, সেই রিডিং দেখে আমরা এটা বের করতে পারবো। এটাকে বলা হয় ইনডাইরেক্ট মেথড। তো এখন ওয়ার এরকম কিছু স্ট্রাকচার, যেগুলো নস, আমরা বলি নস, ওয়ার, তো ফ্লুম, এই স্ট্রাকচার গুলো কোথায় থাকে? এই স্ট্রাকচার গুলো ক্যানেলের বসানো থাকে। স্যার ক্যানেলে বসানো থাকলে কি হয়, এই স্ট্রাকচারের উপর দিয়ে পানি গড়িয়ে যায়। এই স্ট্রাকচারের উপরে যে ডেপথের পানি গড়িয়ে যায়, সেই ডেপথকে আমরা হিসাব করি, এবং ওই নির্দিষ্ট স্ট্রাকচারের জন্য কিছু ইকুয়েশন আছে, সূত্র আছে, সেই সূত্রের মধ্যে সেই ভেরিয়েবল গুলোর মান বসায় আমরা ক্যালকুলেট করতে পারি। তাহলে ভেরিয়েবলের মান বসায় করতে পারি, এটা হলো ডাইরেক্ট মেথড না ইনডাইরেক্ট মেথড। তো এরকম ওয়ার্স, অরিফিস, নস, ফ্লুম, এগুলো দিয়ে আমরা সহজে ওয়াটার ফ্লো রেট ইন দ্য ক্যানেল আমরা মাপতে পারি, অথবা পাইপ আমরা মাপতে পারি। ওকে, নেক্সট আমরা আসি এই যে কি কি ইকুয়েশন লাগে, কিউ ইকুয়াল টু CL(H)⁴ নিচের ইকুয়েশন চলে আর দেখো, কিউ ইকুয়াল টু 0.186 L(H)⁴ 1.5। এখানে এল হলো ওই যে ট্রিপলিটি ওয়ার
ওয়ারের একটা ফিক্সড লেন্থ আছে, সেটা তো আমরা জানি, এটা বসানোর আগেই আমরা জানি। শুধুমাত্র ভেরিয়েবল হলো এইচ, ক্যাপিটাল এইচ। এইচ এর মান যদি আমি ওটা মেজার করি, এইচ হলো ডেপথ, এইচ ডেপথ ইন সেন্টিমিটার, এইটা যদি ডেপথ আমরা মেজার করতে পারি তাহলে আমরা সহজে বলতে পারবো যে এইটার ফ্লো রেট কত, এই চ্যানেলের ফ্লো রেট কত। এইভাবে আমরা ওরিফিস দিয়েও করতে পারি। যদি কোনো পাইপের ভিতরে, ট্যাঙ্কের ভিতরে বাইরে জাস্ট ওয়াটার যেখানে পাস করছে, অথবা কোনো পাইপের পাম্পের মুখে যে পাইপ দিয়ে যাচ্ছে, সেখানে যদি আমরা সি কিউ ইকুয়াল টু সি এ রুট অফ 2GA, সেখানে রুটটাও লেখা উঠে নাই, এখানে সি এর মান যদি দেখি, ওরিফিস ওই পাইপের এরিয়া কত বলতো, পাইপের এরিয়া কত, পাইপের ইন্টারনাল ডায়ামিটার যদি দেওয়া থাকে, এরিয়া কত হবে, পাই আর স্কয়ার 8 পাই পাই d²/4। তাহলে এরিয়া পাওয়া গেল। এখানে রুট অফ 2GH, এইচ হলো ট্যাঙ্কের হাইট, ট্যাঙ্কে পানির লেভেলের হাইট, আপ স্ট্রিমে অর্থাৎ যে ট্যাঙ্ক থেকে পানিটা বের হচ্ছে পানির লেভেলের হাইট, সেটা যদি পাই তাহলে আমরা কোনো ট্যাঙ্ক থেকে যে পাইপে যে পানিটুকু বের হচ্ছে ওইটুকু এর পরিমাণ আমরা এভাবে বের করতে পারি, অরিফিসের মাধ্যমে পাইলাম। এবারে আসি ফ্লুমের মাধ্যমে। ফ্লুমের মাধ্যমে ওয়াটিসের মাধ্যমে বলুন স্যার, এখানে কি আপনার ট্যাঙ্কটা আপনার সারফেস থেকে উপরে হবে নাকি ওই জন্য কি আসছে? ট্যাঙ্ক সারফেস থেকে উপরে থাকতে হবে। আমরা এবারে আসি ফ্লুমের মাধ্যমে। ফ্লুমের মাধ্যমেও এরকম পার্সাল ফ্লুম, ট্রাপিজয়েডাল ফ্লুম, এই ফ্লুমগুলো এরকম কিছু ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনের মাধ্যমে আমরা ইনডাইরেক্টলি ফ্লো রেট মেজার করতে পারি। আরেকটা হলো স্ট্রিম গেজিং এর মাধ্যমে। স্যার 2-3 জন ওইটিং আছে। স্ট্রিম গেজিং এর মাধ্যমে আমরা সহজে মেজার করতে পারি। আমরা করি কি, আমরা কিউ ইকুয়াল টু, এখন ফ্লো রেট কাকে বলে, একক সময়ে কোনো প্রস্তুতের মধ্য দিয়ে যে পরিমাণ পানি বেরিয়ে যায় তাকে আমরা বলি ডিসচার্জ অথবা ফ্লো রেট। তাহলে এটার একটা ইকুয়েশন হলো কিউ ইকুয়াল টু এ ইন্টু ভি। এ হলো এরিয়া, এরিয়া, ভিআই হলো ভেলোসিটি, এরিয়া এবং ভেলোসিটি। তো এখন আমরা এরিয়া আমরা মেজার করব। আমরা যখন একেবারে এটা শুকনো অবস্থা থাকবে তখন আমরা যে কোনো চ্যানেলের এরিয়া বের করতে পারবো। চ্যানেলের এরিয়া কত রকম হইতে পারে ট্রায়াঙ্গুলার শেপ, হইতে পারে রেক্টাঙ্গুলার শেপ, হইতে পারে ট্রাপিজয়েডাল শেপ। প্রত্যেকটা শেপের এরিয়া বের করা যায় কিনা বলতো তামান্না? ট্রায়াঙ্গুলার শেপের এরিয়া কত হবে বলো তামান্না? ট্রায়াঙ্গুলার শেপ ভুলে গেছি স্যার আমি ওটা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। রাইট, হাফ গুণন ভূমি গুণন। একটু ছেলেরা ভুলে না, তোমরা ভুলে গেলে হবে কিভাবে? আচ্ছা, ঠিক একইভাবে ট্রাপিজয়েডাল শেপেরও এরিয়া বের করা সম্ভব। ঠিক আছে, তো তাহলে এই এরিয়া যদি বের করি পার্টিকুলার কোনো চ্যানেলের, এবং ওর ভিতর দিয়ে যে ভেলোসিটি যাবে তার অ্যাভারেজ ভেলোসিটি বের করব। তো আমি উপর দিয়ে যে ভেলোসিটি যায় সেটা হলো সর্বোচ্চ ভেলোসিটি, একেবারে নিচে অর্থাৎ এই যে চ্যানেলের ওয়াল বরাবর যে ভেলোসিটি সেটাকে আমরা বলি কি ভেলোসিটি বলতো? সেটাকে বলে মিনিমাম ভেলোসিটি। তো এই যদি হয় মিনিমাম ভেলোসিটি আর ম্যাক্সিমাম ভেলোসিটি, আমরা দুটোর একটাও নিই না। আমরা করি কি, আমরা 0.2 ডেপথে উপর থেকে 0.2 ডেপথ, 20% ডেপথ এবং উপর থেকে 80% ডেপথ, দুই ডেপথের আমরা ভেলোসিটি বের করে আমরা করি কি, দুই ভেলোসিটির এভারেজ করি। অথবা যদি একটা ডেপথ নেই, সেটা হলো 0.6, 60% ডেপথ, ডেপথের 60%-এ উপর থেকে ডেপথের 60%-এ আমরা যে ভেলোসিটি পাই সেটিকে আমরা বলি এভারেজ ভেলোসিটি। এই এভারেজ ভেলোসিটি যদি আমরা মেজার করতে পারি তাহলে আমরা সহজে এরিয়া দিয়ে গুণ করলে আমরা পার্টিকুলার চ্যানেলের জন্য আমরা ভেলোসিটি বের করতে পারি।
তো আরেকটা হলো ইউজিং ফ্লোট। ফ্লোট মেথডে আমরা খুব সহজে এটা বের করতে পারি। আমরা জানি যে সারফেস ভেলোসিটি, সারফেস এই দেখো আমার স্ক্রিনে আমার অবজেক্ট থেকে দেখতে পাচ্ছ একটা ফ্লোট ভেসে যাচ্ছে পানির উপর দিয়ে। শান্তি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এরকম একটা নন ডিস্টেন্স আমার এই এরো থেকে এই এরো পর্যন্ত আমি যদি ধরি ডিস্টেন্স হলো এক ডিস্টেন্স হলো 5 ফিট বা 10 ফিট। 10 ফিট এই ফ্লোর যদি এখান থেকে ছেড়ে দেই, এখানে আসতে যদি 10 সেকেন্ড লাগে, তো ফিট পার সেকেন্ড 1 ফিট পার সেকেন্ড এর ভেলোসিটি হবে। এটা কার ভেলোসিটি? সারফেস ভেলোসিটি। আমরা তো সারফেস ভেলোসিটি অ্যালাউ করি না, সেক্ষেত্রে এইটাকে আমরা করি কি, কনভার্ট করি এভারেজ ভেলোসিটিতে। এটা বলা হয় 80%। এভারেজ ভেলোসিটি হলো সারফেস ভেলোসিটির 80%। অ্যাভারেজ ভেলোসিটি সারফেস ভেলোসিটি যেটা হবে তার 80%, অর্থাৎ সারফেস ভেলোসিটি 10 ফিট পার সেকেন্ড হলে অ্যাভারেজ ভেলোসিটি হবে 8 ফিট পার সেকেন্ড। এরকম একটা কনভেনশন আছে, আমরা সেটি আমরা ধরতে পারি। তাহলে আমরা যে কোনো একটা ধরো গাছের পাতা আমরা ফেলাই দিলাম এখান থেকে এখানে আসতে 10 ফিট আসতে কত সময় লাগে আমরা মেজার করতে পারবো। তাহলে এত ফিট পার সেকেন্ডের হলো সারফেস ভেলোসিটি, সেটিকে আমরা অ্যাভারেজ ভেলোসিটি কনভার্ট করার জন্য 80% অফ দ্য সারফেস ভেলোসিটি হলো অ্যাভারেজ ভেলোসিটি। সেটি করলে পরে আমরা যা ভেলোসিটি পাইলাম, তাহলে আমাদের নিশ্চয়ই যে ক্যানেলটা দিয়ে পানি যাচ্ছে তার একটা আমরা এরিয়া অ্যাসিউম করতে পারবো, তাই না? এটা হইতে পারবে হয় সাধারণত ট্রাপিজয়েডাল হয় অথবা রেক্টেঙ্গুলার চ্যানেল হয়। এটা যদি পাকা চ্যানেল হয় রেক্টেঙ্গুলার, তাহলে তো আমরা পাবোই বেজ ইনটু হাইট। সেভাবে আমরা অতি সহজে ফ্লো রেট বের করতে পারি কোনো চ্যানেলের মাধ্যমে মধ্য দিয়া ইউজিং ফ্লট। তাহলে আমরা এরপরে আমরা তাহলে অন্য একটা চ্যাপ্টারে আসি আজকে। আমি এখন চলে আসছি নতুন চ্যাপ্টার। এই চ্যাপ্টারকে আমরা বলছি মেথডস অফ ইরিগেশন। আমরা যে বললাম পানি মাপলাম, মাপার পর আমরা পানি জমিতে দিব, জমিতে অ্যাপ্লাই করব। তো মেথডস অফ ইরিগেশন মানে হলো ইরিগেশন মেথড। মেথড মানে হলো the way or the procedure by which we can apply water to the farm, অর্থাৎ ফার্মের মধ্যে দিয়ে যে প্রক্রিয়ায় যে প্রসিডিউর ফলো করে যে উপায়ে পানিটুকু আমি ফার্মে সরবরাহ করতে পারি। ফার্মে দেওয়া মানে হলো গাছ সরাসরি যে ওয়াটার আপটেক করতে পারে, এই উপায়টাকে বলা হয় ইরিগেশন মেথড। তাহলে আমি যদি তোমাদের বলি ইরিগেশন মেথড কি, তাহলে তোমরা ওই এভাবে বলার চেষ্টা করো যে ইট ইজ দ্য মিনস or way or procedure to put the water to the farm. এটি হলো ইরিগেশন মেথড। তো আমরা there is 4 distinct methods of irrigation. তো আমার মনে হয় স্ক্রিনটা দেখতে পাচ্ছ তোমরা সবাই। স্যার ওয়েটিং এ আছে অনেকেই, একটু দেখতেন। আচ্ছা, তোমরা যদি প্রতি মুহূর্তে, আমি তো এখন ওয়েটিং আছে 4 people entered into the waiting room. আমি দেখলাম ভিউ, আমি ক্লিক করলাম অ্যাড। এটা তুমি তোমার বলার দরকার কি? তোমার না বলাতে তো আমি সবসময় এই কাজটা করে যাচ্ছি। এক হাত দিয়ে মুখ দিয়ে কথা বলছি আর হাত দিয়ে ক্লিক করছি, তার মানে তোমরা কেন যাচ্ছ আর আসতেছো? এখন আসছে 214 জন। এখন বলো তো অনেকে বলতে কি বুঝি? এখন আমার ওয়েটিং রুমে 4 জন আছে, এটা কি অনেক নাম্বার? এখন আমার ওয়েটিং রুমে জাস্ট 4 জন আছে, আমি অ্যাডমিট অল করে দিলাম। এখন বলো তো কয়জন আছে, জিজ্ঞেস করো কারা কারা ওয়েটিং রুমে আছে।
এখন জিজ্ঞেস করো কারা কারা, এখন বলা আছে 6 পিপল ওয়েটিং রুম। তো আমি তো কথা বলার সাথে সাথে এই ক্লিক করতেছি, এখন আছে 217 জন, 224 ছিল, বের হয়ে গেল 7 জন, আসতেছে 3 জন। বলো এখন, বললো অনেকে ওয়েটিং রুমে আছে। এখন 216 জন টোটাল পার্টিসিপেন্ট, এখন 215 জন, আর 3 পিপল ওয়েটিং রুম। ওকে, এখন 16 জন, 5 পিপল এন্টার্ড ইনটু দ্য ওয়েটিং রুম। স্যার কি যেন একটা করে রাখা যায়, ওটা করলে আর ওয়েটিং থেকে একসেপ্ট করতে হয় না, অটোমেটিক্যালি একসেপ্টেড হয়ে যায়। সেটাও করা যায়, কিন্তু সেটা আমি স্যার। কেন করবো? এই যে তোমরা কেন যাবা, কেন আসবা? স্যার আমরা ইচ্ছা করে তো যাই না স্যার, মানে হচ্ছে অনেক সময় নেটের প্রবলেমের কারণে আমাদের কেটে যায় স্যার, তখন আমাদের তো ক্লাসটা ইম্পর্টেন্ট, ক্লাস আবার জয়েন করতেই হয়, কিন্তু দেখা যাচ্ছে ওয়েটিং থেকে আপনার একসেপ্ট করতেও তো 2-3 মিনিট লাগে, ওই 2-3 মিনিটেও অনেক কিছু করা হয়ে যায় স্যার। সেটা না, আমি সবসময় তো ইয়ে ক্লিক করতেছি। এটা তো আমি সবসময় একটু ইয়ে করতেছি। আচ্ছা, আমি ওই অপশনটা দেখে তো তোমরা কেউ ইয়ে করতে পারো কিনা? আচ্ছা স্যার, আমি ওটা আপনাকে নেক্সট দিন জানাই দিব স্যার। অটো, এটা আমার অটো ইন্টারেক্ট না, ওটা একটা অপশন আছে। জি স্যার, অটো ইন্টারেক্ট করে রাখা যায় স্যার। অটো ইন্টারেক্ট করে রাখা সম্ভব, তাহলে এত ক্লিক করার দরকার হবে না। জি স্যার, আপনারও কষ্ট কম হবে, স্টুডেন্টদেরও 1 সেকেন্ডও নষ্ট হবে না স্যার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যেটি বলতেছিলাম, আমাদের there are 4 methods। একটা মেথড আছে, একটা হলো সারফেস, সাবসারফেস, স্প্রিংকলার আর ড্রিপ ইরিগেশন। 4টা মেথডের মধ্যে আমরা যদি করি, অন্যভাবে ভাগ করি, তাহলে দেখো একটা হলো মাটির অভ্যন্তর, একটা সারফেস মেথড, একটা সাবসারফেস মেথড, এইভাবে আমরাও বলতে পারি। আসলে স্প্রিংকলার, ড্রিপ এবং সারফেস 3টে মেথডই সারফেস মেথড, যেহেতু এই 3টাই সারফেসের উপরে দেওয়া হয়, বুঝছো? আর সারফেস মেথডকে আবার 3 ভাগে ভাগ করা যায়, বর্ডার, সেক বেসিন এবং ফারো ইরিগেশন। আমরা ইরিগেশন মেথড আরেকবার বললে ভালো। আমরা ডিটেলস আমরা এগুলো এখন দেখবো। এইখানে যদি শেষ করে দেই, পরে আর কি বলবো। পরের স্লাইডে দেখি আমরা, আমাদের টার্গেট হলো, আমরা এখন করছি সারফেস ইরিগেশন মেথড। সারফেস ইরিগেশন মেথডটা কি জিনিস? ওয়াটার ইজ অ্যাপ্লাইড ডাইরেক্টলি টু দ্য সয়েল ফ্রম চ্যানেল। Water is applied directly to the soil from the channel located at the upper reach of the field. এই হলো আমাদের, this is our field, আর এটা হলো আপার রিচ। এখানে ওয়াটার আছে, সেখান থেকে ওয়াটারটাকে চ্যানেলের মাধ্যমে এনে আমরা ফিল্ডে পৌঁছাই দিই। এই মেথডকে বলি আমরা, ডাইরেক্টলি যে সয়েলে অ্যাপ্লাই করি, এই মেথডকে আমরা বলি সারফেস ইরিগেশন মেথড। এই মেথড সারফেস ইরিগেশন মেথড, এই যে ওয়াটারটাকে আমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করি সারফেসের উপরে, এই মেথডকে আমরা 3 ভাগে ভাগ করি। একটাকে বলি আমরা বর্ডার ইরিগেশন মেথড। তো বর্ডার ইরিগেশন, বর্ডার মানে হলো সীমান্ত, আমরা জানি বর্ডার সিকিউরিটি ফোর্স। তো এই যে বর্ডার, আমাদের একটা জমি, যে কোনো একটা প্লটের নিশ্চয়ই বর্ডার থাকে, এই বর্ডার গুলো থাকে পার্মানেন্ট। তো আমরা একটা জমিকে পার্মানেন্ট বর্ডার বাদেও আমরা করি কি, জমির ভিতরে টেম্পোরারি বর্ডার দিই। বর্ডার দিয়ে আমরা একটা জোন তৈরি করি, সেই জোনটাকে আমরা বলি আমরা বেসিন বলি। একটা বেসিন, ছোট বেসিন 1, 2, 3, 4, এইবার প্রত্যেকটা বেসিনে আমরা ওয়াটারকে অ্যালাউ করি টু ফ্লো। তো এই যে অ্যালাউ করলাম, এটা ফ্লো করলো, করার পরে আমরা এই গেটটা বন্ধ করে দিই। আমরা এইখানে ফ্লো ডিরেকশন ইন দ্য ফিল্ড চ্যানেল দিয়ে যখন ওয়াটার ফ্লো করে, আমরা এখানে একটা গেট থাকে, এই গেটটাকে ওপেন করে দিলে পরে ওয়াটার ফ্লো হয়। ওয়াটার কোথায় ফ্লো হয়? ওয়াটার ফ্লো ইনটু দ্য বেসিন। এটা ধীর গতিতে সামনের দিকে এগোতে থাকে। কেমন ভাবে এগায়? এটা উইথ নো ডেপথ। আমরা এই যে গেট, এই গেটের পরিমাণটা হয় অনেক বড়, একসাথে পানিগুলো চলে আসে, সেখানে কোনো প্রকার ডেপথ দেখা যায় না।
ডেপথ দেখা না গেলে যেটা হয় সেটা হলো একটা শিট অফ ওয়াটার। ধরো আমরা যে পড়ালেখা করি, আমরা খাতায় লিখি, পাতায় লিখি, এক পাতা লেখার পর দ্বিতীয় পাতায় লিখি, তাই না? এইটার থিকনেস আছে, শীটের থিকনেস আছে কিনা? জি স্যার। থিকনেস আছে, একেবারে নেগলিজেবল থিকনেস, তাই না? জি ঠিক একই ভাবে ওয়াটার যদি ফ্লো হয় এরকম নেগলিজেবল থিকনেসে সামনের দিকে এগিয়ে যায়, জাস্ট ওয়েটিং দ্য সয়েল। তুমি তোমার একটা মাটির মধ্যে 1 গ্লাস বা 1 জগ পানি যদি ঢেলে দাও, তাহলে কিভাবে ফ্লো করে দেখছো? সামনের দিকে মনে হয় যে মাটিটা সামনের দিকে আগায়। শুকনা ছিল, এখন ভেজা ভেজা হয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই তো? জি, এইটা শীট আকারে যদি ওয়াটার ফ্লো করে এবং বেসিনটাকে জাস্ট পানি সিক্ত করে, ওয়েট করে, এই টাইপের ইরিগেশনকে বলি আমরা বর্ডার ইরিগেশন। তার মানে এইটা বর্ডার ইরিগেশনের যে ফ্রন্ট, এই ফ্রন্ট বেসিনের এন্ডে আসার সাথে সাথে এই গেট আমরা বন্ধ করে দিই, আমাদের ওয়াটার ফ্লো বন্ধ করে দিই, ওয়াটার ফ্লো ক্লোজ করে দিই। তো ওয়াটার ফ্লো ক্লোজ করে দিই, তখন এই বেসিন হয়ে গেল, তখন নতুন একটা বেসিনে দিয়ে দিই। এই যে টেম্পোরারি বার্ন, এই যে বেসিন বি থেকে বেসিন এতে পানি ফ্লো করে না, কেন ফ্লো করে না? বড় কারণ হলো এর কোনো ডেপথ থাকে না। ডেপথ থাকলে তো এটা ওভারটপিং হবে, ঠিক আছে? জাস্ট এইগুলো কি করে তাহলে টেম্পোরারি বার্ন গুলো? ওয়াটারকে গাইড করে, যেহেতু ডেপথ কম, বার্নটাও টেম্পোরারি, এর হাইট কম, তাহলে সে কি করে? ওয়াটারকে গাইড করে টু ফ্লো ফরওয়ার্ড, সামনের দিকে দেওয়ার জন্য। কেন ওয়াটার এই দিক থেকে, এই যে চ্যানেলের ওই দিক থেকে উল্টা পাশে ফ্লো করে বলো তো শান্তি? ওয়াটার কেন ফ্লো করবে? চ্যানেলের ওইখান থেকে পানি, এই যে বেসিন বি এই পর্যন্ত ওয়াটার ফ্লো করবে কেন? ওয়াটার কেন ফ্লো করবে? ঢালু থাকার জন্য। রাইট, এখানে যেহেতু স্লোপ থাকবে, সেই স্লোপ থাকার জন্য। আচ্ছা, এটা ধীরে ধীরে ফ্লো করবে কেন? যেহেতু স্লোপটা কম, সেই জন্য এটা ধীর গতিতে ফ্লো করবে। দ্রুত গতিতে ফ্লো করলে কি হবে? দ্রুত গতিতে ফ্লো করলে যে দ্রুত এখানে এসে পানি জমে যাবে। যাই হোক, আমাদের মেইন টার্গেট হলো ধীর গতিতে ফ্লো করা। কারণ কি? কারণ কি আমার না, ধীর গতিতে ফ্লো করলে ওয়াটার হ্যাভ এনাফ টাইম টু ইনফিলট্রেট ইনটু দ্য সয়েল। সয়েল রুট জোনে এটা জমা হওয়ার পর্যাপ্ত সময় পাবে। আমাদের টার্গেট তো সেটাই। পানি উপরে দেই কেন দেই? পানি উপরে দিই কেন দেই? মাটির নিচে যেন মাটির যায় নিচে এই যাওয়ার জন্য জন্য। জি স্যার, মাটি যাতে সেটা অ্যাবজর্ব করতে পারে। রাইট। আমরা প্লেটের মধ্যে রোস্ট দেই কেন দেই? প্লেটকে খাওয়ার জন্য? না প্লেট স্যার, থেকে মানুষ নিজে খাওয়ার জন্য। করতে পারে স্যার। হ্যাঁ, প্লেট থেকে নিজে খাওয়ার জন্য। জি তো এইটা তো আসলে আমাদের টার্গেট হলো নিচে যাওয়ার। সে কারণে আমরা বলি কি, এটা তুমি আস্তে আস্তে আসো ভাই। আর যদি বেশি করে দ্রুত আসে তাহলে আমাদের নিচে যে টার্গেটটা সেটা হয় না। 10টা রোস্ট দিল, সময় দিল 10 মিনিট, 10 মিনিট, তুমি খাইতে পারবা? পারবা না। এই জন্য একটা টাইমও তো দিতে হবে। এই জন্য খাওয়ার টাইম কত মিনিট বলো তো শান্তি? খাওয়ার সময় কত? 20 মিনিট স্যার। 20 মিনিট। এখন শান্তি মতো খাওয়ার সময় কত? শান্তি 1 বলো। ঘন্টা স্যার। হ্যাঁ, স্যার আধা ঘন্টা। আধা ঘন্টা। শান্তি মতো খাওয়া কোথায় দেয় বলো তো? স্যার বাসায়। বিয়ে বাড়িতে স্যার। মতো খাওয়া যায়। বিয়ে বাড়িতে না, না বিয়ে না বাড়িতে স্যার, বিয়ে বাড়িতে অনেক তাড়াহুড়ো করে খাওয়া। তাড়াহুড়া খাওয়া হয় না। ওটা শান্তি মতো কোথায় খাওয়া দেয়? যেটা স্যার 3 ঘন্টা বাসায়। শ্বশুর বাড়ি স্যার, শ্বশুর বাড়ি। না না, ওটা না, ওটা তো অনেক বাড়িতেই দূরে তো। আছে। না, এইটা তো বুফে সিস্টেম খাওয়া দাওয়া আছে, বুঝছো? ওখানে টাইমিং দেওয়া থাকে যে 10টা পর্যন্ত খাবেন, 6টায় ঢুকবেন, 10টায় বেরোবেন। হোটেলে বুফে সিস্টেম খাওয়া দাওয়া একটা আছে, জি স্যার। আমাদের দেশেও চালু হয়েছে। হ্যাঁ, তুমি 6টায় যাবা, একটু একটু খাবা, যত আইটেম খাও খাও, 6টা থেকে 10টা পর্যন্ত খাইলে কেউ তোমাকে কিচ্ছু বলবে না, বুঝছো? জি স্যার। রাত না দিন স্যার? হ্যাঁ, রাতে না দিনে? স্যার সবচেয়ে বেশি টাইম মতো খাওয়া যায় স্যার টিভি দেখতে দেখতে স্যার, সারাদিন দেখে দেখে।
ওটা তো বাচ্চারা খায়, তোমার বয়স কত? স্যার আমাদেরও এরকম হয়। খাই। টিভি দেখতে থেকে তোমরা তো শিশু তাইলে সবাই। এনিওয়ে আমরা বর্ডার ভাতের ইরিগেশন দিকে মনোযোগ থাকে। খাতা পাইতে তুমি খাচ্ছ, আর একটা আরেকজন দিয়ে গেল, আরেকটা ওটাও খাচ্ছ। হ্যাঁ স্যার তখন খাইতে পারবো, কিন্তু শুধু ভাত খাইলে খাইতে ইচ্ছা করে না। তাই জি, আচ্ছা, এই হলো আমাদের বর্ডার ইরিগেশন। তাহলে ইনটেক টাইমটা আমাদের দিতে হবে। স্যার এখানে কি আপনার যে মেইন চ্যানেলটা থাকে, চ্যানেলটা থেকে কি বেসিনের উচ্চতা কি কম হয় নাকি? চ্যানেল থেকে বেশি নিশ্চিত কম হবে কেন? এইটা আপনি তো চ্যানেলটা বলেছেন তাহলে ঢালু থাকবে কেন? ঢালু থাকতে হবে, উচ্চতা কম বেশি ব্যাপার না, চ্যানেল থেকে ওয়াটার ফ্লো থাকতে হবে। এটা ওয়াটার ফ্লো থাকলে এদিক দিয়ে যদি আমি জাস্ট গেটটা খুলে দেই, ওয়াটার চলে আসবে। গেট খুলে দিলে ওয়াটার চলে যাবে, তার মানে দেয়ার ইজ সাম এনার্জি, ওয়াটার ফ্লো এনার্জি থাকে, সেজন্য পানি চলে আসবে। এই ছিল আমাদের বর্ডার ইরিগেশন। ওকে, এটা সারফেস ইরিগেশন একটা ভাগ, যে ভাগকে আমরা বলছি বর্ডার ইরিগেশন। আমরা এরপরে দেখি কোন ইরিগেশন। ও জাস্ট এই বর্ডার ইরিগেশনে দেখা যাচ্ছে এই ভদ্রলোক কি করছে বলো তো, শান্তি বলো, এখানে এই ভদ্রলোক কি করতেছেন? ছোট একটা গেট খুলে দিছে যেন রাইট, মাটি মানে পানি Gate? প্রবেশ করতে পারে। রাইট, এটা গেট খুলে দিচ্ছেন। এই যে এই দুইটাতে গেট দেওয়া আছে, এইটা খোলা আছে, এই ভদ্রলোক গেট খুলে দিচ্ছেন, এইটা খুলে দিয়ে দৌড়ে গিয়ে এটা খুলে দিচ্ছেন, ওয়াটার সিটের আকারে ফলো করতেছে সামনের দিকে। সো এটা ইরিগেশন হচ্ছে। ওকে, তাহলে এইটা দেখো অনেক বড় স্ট্রিম সাইজ লাগে, এই যে এটা অনেক বেশি পরিমাণ পানি লাগবে, দ্রুত এই দিকে। আর এখানে একটা বিষয় হচ্ছে না যে আপনার যে ল্যান্ড আপনার জমি যে অংশটা আপনার যে মেইন ইয়ার লাইনের সাথে থাকে, মেইন স্ট্রিম লাইনের সাথে থাকে, ওইটাতে আপনার বেশি পানি জমে যাওয়ার চান্স থাকে না? কেন থাকবে? কোনো জমি থাকবে না এখানে। এখানে এই যে এইটা হলো লো ওয়াটার রিকোয়ারিং ক্রপ, যেগুলো অল্প পানি দরকার হয় যে সমস্ত ইয়েতে, তারা সাধারণত এরকম বর্ডার ইরিগেশন করা হয়। এটা ক্রপ নির্ভর, কোন ক্রপে এটা ইরিগেশন দিব সেটা নির্ভর করবে ক্রপের উপরে। এরপরে আসো দেখি, এই যে এই গেট গুলোকে আমি এভাবে দেখছি, এটাকে বলছি চ্যানেল, আর এটা গেট, পানি এদিক দিয়ে আসতেছে, এই গেটগুলো এভাবে দেয়া আছে। এটা কয় ফিট বা কয় মিটার লম্বা হইতে পারে বলা আছে, 100 থেকে 400 মিটার লম্বা হইতে পারে, ডিপেন্ডিং অন দা ল্যান্ড। এটাকে বলছি লেভি। আমি বর্ডার বলছিলাম না এর আগে, লো বাউন্ড, আর এটাকে আমরা লেভিও বলি, আইল যেটাকে বলি বাংলায়, হ্যাঁ, লো লেভি। এইগুলোকে সাধারণত আমরা ডিলিট করতে পারি বাই ফার্ম ইকুইপমেন্ট। তার মানে ট্রাক্টর দিয়ে যখন কাজ করি সেটা সহজেই ট্রাক্টর দিয়ে তৈরিও করা যায়, এটাকে ফিনিশও করা যায়। তাহলে এটা এরকম থাকবে। এটা পানি কেন এই দিক থেকে এদিকে আসবে? এমনিতে তো আসবে না, ডিউ টু স্লোপ। এই স্লোপের পরিমাণ বেশ কম থাকে। বেশ কম বলতে কি বুঝি? 0.005%, মানে কি 100 হইলে এইদিকে যদি 100 হয়, এইদিকে হলো 99.05, এত কম এর এলিভেশন, এর হাইট। এই যে এই বিন্দুর হাইট কত? এই যে 0.2, এটা হলো 99.8, এটা 99.8, এটা হলো 100, এত কম স্লোপ। তো ইফ সো এইটিকে আমরা বলছি বর্ডার ইরিগেশন। বর্ডার ইরিগেশন আর একটু দেখানোর চেষ্টা করো। উইডটা ভেরি করে 3 থেকে 15 মিটার। এটা ডিপেন্ড করে ইরিগেশন স্কিম, অর্থাৎ আমার এই পরিমাণ ওয়াটার সাপ্লাই এখানে আছে, এটা খুলে দেওয়া হয়েছে, ওয়াটার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই বর্ডার ইরিগেশন আবার দেখার চেষ্টা করো। নিশ্চয়ই এই বর্ডার ইরিগেশনের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে, তাই না? এই যে সুবিধা হইলো যে এই মাঝখানে যে টেম্পোরারি বান্ড, এই বান্ডগুলো বা রিজ গুলো অথবা লেভি গুলো তৈরি করা যায় ফার্ম ইকুইপমেন্ট দিয়ে। আর এইখানে যেহেতু আস্তে ধীরে ওয়াটার ফ্লো করে, তাহলে সয়েল ইরোশনটা কম হয়। এটা ঠিক আছে কথাটা? বলো তো কথাটা ঠিক আছে কিনা? জি আস্তে স্যার, প্রবাহিত করার জন্য যদি বেগ বেশি থাকতো, সয়েল পার্টিকেল গুলো পানির সাথে চলে যেত স্যার। চলে যেত, তার হয় মানে হতো। লেস সয়েল ইরোশন হয়। জি আর স্যার। ডিসঅ্যাডভান্টেজ কি? এর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। রিকোয়ার্ডস লেভেলিং অপারেশন, এটা লেভেল করতে হয়, এই যে প্রত্যেকটা বর্ডার লেভেল করতে হয়, তাই না? যে একেবারে পানি যে উইড বরাবর লেভেল করতে হয়।
আর কি, আর হলো লার্জ ইরিগেশন স্ট্রিম ইজ নিডেড। এই যে ওয়াটার ফ্লো করবে, এই স্ট্রিম সাইজটা লাগে বেশি, অর্থাৎ একসাথে বেশি পরিমাণ পানি একসাথে আমরা ছেড়ে দিই। এই হলো বর্ডার ইরিগেশনের সুবিধা অসুবিধা। এবারে আসি আমরা সেক বেসিন ইরিগেশন। আমরা বেসিন তো দেখছি, তাই না? আমাদের অনেকের বাসা বাড়িতে, ইউনিভার্সিটিতে বেসিন আছে, বেসিনে আমরা হাত মুখ জি দিই। স্যার। তো একটা বেসিন মানে হলো একটা এরিয়া, যে এরিয়ায় ওয়াটার অবস্থান করতে পারে। তো এই যে আমরা ল্যান্ডকে সাবডিভাইডেড করব স্মল এরিয়া নিয়ারলি লেভেল সারফেস। আমরা যে এরিয়াটা চুজ করবো লেভেল সারফেস হবে, নাহলে ছোট ছোট এরিয়াতে ভাগ করব। এই ভাগ করবো কি দিয়ে? এরকম পার্মানেন্ট বাইন্ড করবো, আইল দিব, রিজ দিব, অথবা এটাকে কি বলি, লেভি দিব। ঠিক আছে, লেভি দিয়ে ওয়াটারটাকে প্রোটেক্ট করার জন্য আমরা এই ব্যবস্থাগুলো করব। ওয়াটার এরকম চ্যানেল দিয়ে আসবে, এই চ্যানেলকে আমরা ফিল চ্যানেল বলি। এই ফিল চ্যানেল দিয়ে এসে কি করবে, ওয়াটার এন্টার করবে ইনটু দ্য ফ্লট, এবং সে এনাফ টাইম পাবে টু এন্টার ইনটু দ্য সয়েল, টু ইনফিলট্রেট ইনটু দ্য সয়েল রুট জোন। এখন সয়েল রুট জোনে গিয়ে কিছু লস হবে, এটা হবে, ওইটা হবে, একটা ঘটনা কিছু ঘটবে, সেটা আমরা পরে আলোচনা করবো ইন ডিটেইল। স্যার লেভি দিব না কি যেন বললেন, ওই জিনিসটা কি স্যার? লেভি মানে আইল, রিজ আচ্ছা। মানে আইল, বান্ড মানে আইল। এটা হলো পার্মানেন্ট বান্ড, পার্মানেন্ট লেভি, রিজ। এই জি স্যার। শব্দগুলো প্রতীক শব্দ। এক একজনের ধরো দুই তিনটা নাম থাকতে পারে না? জি স্যার, জি স্যার, ধরো বুঝতে পারছি। তামান্না, বেবি, শান্তি, জি তারপর স্যার। আরো কিছু নাম আছে। তো ওই যে এক একটা সিনোনিম বলা হয়। হ্যাঁ, আচ্ছা তো স্যার। একটু খেয়াল করার চেষ্টা করো। এই হলো আমার বাংলাদেশ অথবা যে কোনো একটা প্লট। একটা লেভেল সারফেস অনুযায়ী আমরা দেখো কতগুলো বাইন্ড দিয়েছে। এই বাইন্ড গুলো নিশ্চয়ই পার্মানেন্ট, এটা ইয়া না। তো আমরা এই যে ছোট চেক বেসিন গুলোকে চেক করছি, এটা 1 মিটার স্কোয়ার হইতে পারে, একেবারে ছোট, এবং 1 হেক্টর বা 2 হেক্টর হইতে পারে। আমরা ভেজিটেবলের জন্য 1 মিটার স্কোয়ার ইয়ে করি, আর রাইসের জন্য আমরা এরকম একটা চেক বেসিন, একটা বেসিনে হইতে পারে অনেক বড়, 1 হেক্টর বা 2 হেক্টর পরিমাণ। তো বেসিনকে চেক করার জন্য এই লেভি গুলো দেওয়া হয়, হ্যাঁ, এই রিজ গুলো দেওয়া হয়, এই আইল গুলো দেওয়া হয়, এই বাইন গুলো দেওয়া হয়। এরপরে ওয়াটারকে অ্যাড করা হয়, অ্যালাউ করা হয়, এবং ওয়াটার এখানে স্ট্যান্ডিং অবস্থায় থাকে। এইটা স্ট্যান্ডিং অবস্থায় থাকলে কি হয়, এর ভিতরে সয়েলের ভিতরে ওয়াটার পেনিট্রেট করে এবং রুট জোনে চলে যায়, যেটি আমাদের কামনা, আমাদের বাসনা, আমাদের আকাঙ্ক্ষা, ওয়াটার রুট জোনে জমা হয়ে থাকুক। এই হলো আমাদের লেভি। তো নিশ্চয়ই এরকম ইরিগেশন সিস্টেমে আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হলো হেভি সয়েলের ক্ষেত্রে যার ইনফিল্ট্রেশন রেট কম, অর্থাৎ খুব ধীরে ধীরে পানি ভিতরে অ্যালাউ করে। কিছু আছে না, ইনফিল্ট্রেশন রেট কম, মানে তার পারমিয়াবিলিটি কম, অল্প ধীরে ধীরে পানি অ্যালাউ করে ভিতরে। এই সমস্ত সয়েলের জন্য এটা খুব উপকার। তার মানে ওয়াটার স্ট্যান্ডিং অবস্থায় থাকবে এবং পানি ধীরে ধীরে যাবে। সুইটেড টু ইরিগেট গ্রেইন এন্ড ফডার ক্রপ। সাধারণত গ্রেইন ক্রপের জন্য অনেক পানি দরকার হয়, সেখানে এটা এই টাইপের ইরিগেশন দেওয়া হয়। এই টাইপের নিশ্চয়ই ডিসঅ্যাডভান্টেজ আছে, এটা ডিসঅ্যাডভান্টেজ আমি লিখি নাই। ডিসঅ্যাডভান্টেজ কি বলতো, এইরকম বাইন্ড তৈরি করতে অনেক শ্রমিক দরকার হয়, আর এইরকম বাইন্ড তৈরি করলে দেখো 1 2 3 4 5 6 7 অনেক জমি অপচয় হয়, অনেক ফার্ম ইকুইপমেন্ট দরকার হয়। এটি হলো ডিসঅ্যাডভান্টেজ। এরপরে আসো ফারো ইরিগেশন। আমরা কিছু রো ক্রপ তৈরি করি, এই রো ক্রপ কাল্টিভেট করি। রো ক্রপের জন্য আমাদের এরকম ফারো তৈরি করতে হয়। এরকম মেইন চ্যানেল থেকে যে কোনো ভাবে যদি ওয়াটারকে অ্যালাউ করি, প্রত্যেকটা ফারোতে আমরা দিয়ে দিই। তো প্রত্যেক ফারোর 2 পাশে যে রো ক্রপ আছে, ক্রপ রুট জন্য ওয়াটার পেনিট্রেট হয়, ওয়াটার ইনফিল্ট্রেট হয়, ওয়াটার এসে জমা হয়। এই পদ্ধতিকে আমরা বলি ফারো ইরিগেশন সিস্টেম। এখন প্রশ্ন করতে পারে ফারো স্পেসিং কত হবে, একটা ফারো থেকে আরেকটা ফারো কত হবে? এটা 30 থেকে 40 সেন্টিমিটার ভেজিটেবল ক্রপের জন্য। পটেটোর জন্য 60 সেন্টিমিটার থেকে 90 সেন্টিমিটার হয়। বাগানের জন্য 1 থেকে 2 মিটার পর্যন্ত এরকম ফারো ইয়া হতে পারে।
আরো পানি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যায়। কেন যায়? এই জন্য কিছু মাইল্ড স্লোপ থাকা দরকার, 0.2% থেকে 0.5% স্লোপ থাকা দরকার, ফ্রম আপার রিচ টু লোয়ার রিচ পর্যন্ত। আমরা করি কি এখানেও পানি স্ট্যান্ডিং অবস্থায় থাকে, কিন্তু দেখো সব জায়গায় পানি স্ট্যান্ডিং নাই। এরকম পানি স্ট্যান্ডিং অবস্থায় কোথায় ছিল? চেক বেসিনে সমস্ত জায়গায় পানি স্ট্যান্ডিং ছিল। এখানে দেখো কিছু সংখ্যক জায়গায় কিন্তু পানি স্ট্যান্ডিং অবস্থায় থাকছে না। তো তাহলে এখানে আমাদের তাহলে একটু সুবিধা, এইটা হলো আমাদের বড় সুবিধা। আমরা সাধারণত এই রো ক্রপ যেগুলো হয়, রো ক্রপের ক্ষেত্রে অলরেডি ট্রেন্স তৈরি হয়ে থাকে, সেই ট্রেন্সে আমরা ওয়াটার ইরিগেট করে থাকি। এখানে পানিটা এরপরে স্ট্যান্ডিং অবস্থায় থাকবে, অপর পাশে এটাকে আটকায় দেওয়া হয়। তো এই যে ফারো ইরিগেশন, এখানে ডাবল রো, দেখো ফারো ইরিগেশন ডাবল রো। তাহলে এটার যে ক্রপ রুট জোনে ফারো নাম্বার 1 থেকে 1-এর 2 পাশে ওয়াটার ইনফিল্ট্রেট হয়ে রুট জোনে ওয়াটার রিজার্ভার হিসেবে জমা থাকে। এই ওয়াটার রিজার্ভার হিসেবে জমা থাকলে রুট জোনে সেই ওয়াটার আপটেক করে, কে আপটেক করে? ক্রপ আপটেক করে, এবং তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট অব্যাহত রাখে। তাহলে অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হলো 1/5 to 50% ফিল্ড ক্যান বি কন্ট্যাক্ট উইথ ডাইরেক্টলি ওয়াটার, অর্থাৎ 20% থেকে 50% পানি ল্যান্ড সরাসরি ওয়াটার কন্ট্যাক্টে থাকে, আর আগে ছিল 100%, তাই না শান্তি? জি স্যার। হ্যাঁ, এবারে ওয়াটার কন্ট্যাক্ট ডাইরেক্টলি টু দ্য সয়েল কত? 20% থেকে 50%। দেখো এই মাঝে মাঝে এগুলো তো ওয়াটার কন্ট্যাক্ট নাই, এইখানে ওয়াটার কন্ট্যাক্ট আছে এই যে। আর সারফেস ইরিগেশন ক্ষেত্রে গোটাটাই আমরা ফ্লাড করে দিয়েছিলাম, সেই জন্য ওয়াটার কন্ট্যাক্ট ছিল 100%। তো এইটা হলো অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজ এগেইন কি কি, এটা অনেক লেবার দরকার হয়, হ্যাঁ, ল্যান্ড প্রিপারেশন ইত্যাদি ইত্যাদি, এগুলো একটু করে নেব। এবার আসি আমি স্প্রিংকলার ইরিগেশন। স্প্রিংকলার ইরিগেশন হচ্ছে water is sprayed into the air through the sprinkler nozzle and allowed to fall on the land surface in an uniform pattern at a rate less than the infiltration rate of the soil. যদি আমরা এরকম বৃষ্টির কৃত্রিম বৃষ্টি তৈরি করতে পারি, যে কোনো ভাবে ওয়াটারটাকে স্প্রে করে দেই এয়ারে, এবং সেটা সারফেসে এসে পড়বে এবং ইনফিল্ট্রেশন হবে, এই প্রক্রিয়াকে আমরা বলি স্প্রিংকলার ইরিগেশন। তো নিশ্চয়ই স্প্রিংকলার ইরিগেশন মানে কি? ওয়াটারটাকে স্প্রে করবে। ওয়াটারকে যদি আমি এমনিতে বলি স্প্রে হবে? না স্যার, হবে না। স্প্রে হবে। আমি যদি ধরো একটা ছেলে, ধরো রহিমকে বলি তুমি দৌড়ো, ও দৌড়াবে না, হ্যাঁ ও দৌড়াবে না। আর যদি ধরো দৌড়াবে, আর যদি ধরো তোমার ওইখানে একটা মারামারি লাগছে দুই দলের, ওকে যদি বলি তুমি দাঁড়াও, ও দাঁড়াবে না না স্যার। ও তো দাঁড়াবে না। তার মানে একটা মেয়ে যে কোনোদিন দৌড়ায় না, সেও যদি বলা হয় একটা বম ফাটছে, ওকে বলা হয় তুমি দাঁড়াও এখানে, ও ওকে খুব আদর করে বললেও সে শুনবে না, সে তার জীবনের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিবে। তার মানে একটা পরিবেশ লাগবে। তুমি ওয়াটারকে যদি বলো যে ওয়াটার তুমি স্প্রে হয়ে যাও তার দিকে, হবে না। ওয়াটারকে ওরকম পরিবেশ দিলে ওয়াটার এমনিতে স্প্রে তার দিকে সরিয়ে যাবে। এই পরিবেশটাই নামই হলো প্রেসার। প্রেসার দিতে হবে। তোমাকে যেমন প্রেসার দিলে তুমি পড়ালেখা করো, হ্যাঁ, তো এরকম প্রেসার ছাড়া পড়ালেখা হবে না। পড়ালেখার অন্যতম প্রেসার হলো এক্সামিনেশন। তো এনিওয়ে, এই যে ওয়াটার স্প্রে হবে তার একটা প্রেসার হলো ওয়াটার প্রেসার। ওয়াটার প্রেসার হলে এখানে যদি একটা ব্যবস্থা করি, এই প্রেসারটাকে আরো ডেভেলপ হয়। এখানে যদি স্প্রিংকলার নজল থাকে, ওয়াটারটা তার দিকে ছড়িয়ে যায় বৃষ্টির আকারে, এটিকে আমরা বলি স্প্রিংকলার ইরিগেশন। এই প্রেসার তো এমনি ডেভেলপ হবে না, তাই না? প্রেসার ডেভেলপ করার জন্য একটা পাম্প লাগে, পাম্প প্রেসার ডেভেলপ করে। তো প্রেসার ডেভেলপ করার জন্য পাম্প লাগবে এবং নির্দিষ্ট একটা ক্লোজড একটা পাইপ সিস্টেম লাগবে। ক্লোজ সিস্টেম ছাড়া ওপেন সিস্টেমে প্রেসার ডেভেলপ হয়? আমি আমার ধরো মুখ দিয়ে একটা প্রেসার ডেভেলপ করতে পারি একটা নির্দিষ্ট বেলুনে, তাই না?
আমি বাতাসের মধ্যে প্রেসার ডেভেলপ করি? না ফ্যানের স্যার। মধ্যে পারি না। তো সেই জন্য ক্লোজ একটা সিস্টেম লাগবে যেখানে আমি প্রেসারটাকে অ্যাপ্লাই করবো, প্রেসারটাকে প্রডিউস করবো। সেই ক্লোজ সিস্টেমটা কি? সেটা হলো ট্যাঙ্ক থেকে একেবারে পাইপিং নেটওয়ার্কের মাধ্যমে ফিল্ড পর্যন্ত এটা একটা ক্লোজ সিস্টেম লাগবে, পাইপিং সিস্টেম লাগবে। তাহলে ওয়াটারকে এভাবে আমরা স্প্রে করতে সমর্থ হব। তাহলে মেইন পাম্প লাগবে, পাম্প প্রেসার ডেভেলপ করবে এবং সাপ্লাই মেইন পাইপ এবং ল্যাটারাল পাইপের মাধ্যমে ওয়াটার ফিল্ডে আসবে, নজল দিয়ে আন্ডার প্রেসার ওয়াটার চারিদিকে ছড়িয়ে পড়বে এবং কোথায় পড়বে? অ্যাটমসফিয়ারে এবং ফাইনালি ল্যান্ডে পড়বে এবং সেই ল্যান্ড পানিটুকুকে অ্যাকসেপ্ট করবে ইনটু দ্য রুট জোন এবং আমাদের প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। তো এইটা যার ওয়াটার রিকোয়ারমেন্ট খুব বেশি তাদের দিয়ে স্প্রে করলে হবে? মনে করো না, স্যার। তোমাদের একজন বন্ধু আছে, ধরো কমল না, সে ধরো 1 গামলা ভাত খায়, তাকে যদি তুমি হাফ প্লেট ভাত দাও হবে? না স্যার। তো ধানে যদি তুমি স্প্রিংকলার ইরিগেশন লাগাও তাহলে চলবে? না স্যার, চলবে না। চলবে না। ও এমনিতেই ওয়াটার রিকোয়ারমেন্ট অনেক বেশি, তাকে তো তুমি যদি স্প্রে দিয়ে দাও তাহলে তো হবে না। তো সেখানে এই জন্য খুব বেস্ট, এই সিস্টেম গুলো খুব বেস্ট। কোন সিস্টেম চুজ করবো সেটা ডিপেন্ড করবে ক্রপের উপরে। তো এইটা টি বা গার্ডেনে সাধারণত এরকম আমরা ইরিগেশন দিয়ে থাকি। তো এই স্প্রিংকল ইরিগেশনের নিশ্চয়ই কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। তো এইটা নানা রকম, এটা চারদিকে ছড়িয়ে যায়, রোটেটিং হেড হইতে পারে, তাই না? এটা আমরা পারফোরেটেড পাইপ সিস্টেম হইতে পারে। একটা পাইপ এখানে বসানো থাকলো, পারফোরেশন আছে, তার ছিদ্রযুক্ত পাইপ, তাহলে প্রত্যেকটা ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। এই সিস্টেম আমরা বলি পারফোরেটেড পাইপ সিস্টেম। রিভলভিং হেড, হাই প্রেসারে যদি হেডটা সবসময় রিভলভিং হয়, আমরা লাইটের ক্ষেত্রে দেখি না চারদিকে কি চকমক করে না ঝকমক করে নাকি, তো সেরকম পানিও চারদিকে ছড়িয়ে যায়, আমরা ঝর্ণাগুলো দেখেছি, তাই তো? এই হলো স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম। সো এই হলো পানি চারদিকে ছড়িয়ে যাচ্ছে, এই যে স্মল ওপেনিং, এইটিকে আমরা বলি নজল। এটার কিন্তু কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ গুলো হলো কি, এটা স্যান্ডি সয়েল, যার ইনফিল্ট্রেশন রেট খুব হাই, সেখানে সাধারণত আমরা এই ইরিগেশন দিয়ে থাকি। মানে বেশি যদি পানি দেই তা তাড়াতাড়ি চলে যাবে, তা অল্প পানি দিব সোটা তাড়াতাড়ি পানি যাবে না। টপোগ্রাফিক কন্ডিশন উইদাউট এক্সটেন্সিভ ল্যান্ড প্রিপারেশন, আমরা যদি একটু উঁচু নিচু হয় পানি দেওয়ার সাথে সাথে চলে যাবে যদি সারফেস ইরিগেশন দিই, কিন্তু স্প্রিংকলার ইরিগেশন দিলে এটা ওয়েট হবে, এটা পানি সিক্ত হবে। ঠিক আছে, এটা ওয়েট হবে, পানি সিক্ত হবে, তাহলে স্প্রিংকলার ইরিগেশন আমরা এইখানে শিফট করে থাকি। একইভাবে যে সমস্ত ওয়াটার এইখানে আমরা পানি দেই, সারফেস ওয়াটারের ক্ষেত্রে বহু পানি আমাদের দাঁড়িয়ে থাকে, এক হাঁটু জল থাকে। তো আমরা এই যে স্প্রিংকলার ইরিগেশনের ক্ষেত্রে আমরা অল্প পানিতে অনেক জমি আমরা চাষ করতে পারি। আর আমরা অনেক জমি যেহেতু বলতেছি ম্যাক্সিমাম ল্যান্ড ইউজ করা যায়। আর হলো সারফেস ইরিগেশনের ক্ষেত্রে পানি দিলাম, এক জায়গায় বেশি পড়লো আরেক জায়গায় কম পড়লো, এখানে কিন্তু আমি ডিসিশন নিয়ে দিচ্ছি প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি সম পরিমাণ পানি বিতরণ করতে পারতেছি। আমার অ্যাপ্লিকেশন রেট হলো কত পার্সেন্ট? প্রায় 100%। অ্যাপ্লিকেশন ইউনিফর্মিটি প্রায় 100%-এর কাছাকাছি, তাই না? অর্থাৎ প্রত্যেক জায়গায় ওয়াটার পৌঁছায় সমান বা প্রায় সমানভাবে পৌঁছায়, যেটা অন্য ক্ষেত্রে সম্ভব হয় না। জি স্যার। অসুবিধা কি হলো, এই যে সিস্টেমটা ম্যানেজ করার জন্য পাওয়ার দরকার হয়, অনেক বেশি পাওয়ার দরকার হয়। আর কি দরকার হয়? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট অনেক বেশি, এই যে পাইপিং নেটওয়ার্ক তৈরি করা। আর কি, আমরা যে ওয়াটারটুকু দেই, মাটির উপর দিয়ে ওয়াটার দিলাম, সেখানে যদি ডেব্রিজ থাকে, মানে ময়লা টয়লা থাকে, তাহলে আমাদের এই যে সিস্টেম, এই যে স্প্রিংকলার নজল গুলো, এর যে ছিদ্রগুলো, এই যে ওপেনিং গুলো সহজে ক্লগিং হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। সে কারণে এটার একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। আর কি, আমাদের যদি কোনো কারণে আমাদের তো মাঝে মাঝে বৈশাখী বাতাস বয় না, হ্যাঁ, এলোমেলো বাতাস বয়, বাতাস যদি কোনো কারণে কোনোদিন বেশি হয়, তাহলে
কখনোই আমরা ইউনিফর্মিটির কথা যতই গল্প করি না কেন সেই গল্পটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো না। পারবো? না স্যার, বাতাস আসলো, বাণী দিলাম, এটা কি সব জায়গায় সমানভাবে পড়বে? না স্যার, বাতাসের বেগের দিকে একটু বেশি যাবে। রাইট, মানে ইউনিফর্মিটি হবে না। যদিও থিওরিটিক্যালি আমরা বলতে পারলাম যে ইউনিফর্ম হবে, কন্ডিশন হলো কোনো বাতাস থাকবে না, কিন্তু কোনো বাতাস থাকবে না এই ঘটনা তো ঘটে না। তো আর যদি হাই টেম্পারেচার হয় আমাদের অবস্থাটা কি হয় বলতো? খুব হাই টেম্পারেচার, স্প্রিংকলার ইরিগেশন দিলাম, কি হবে? ইভাপোরেশন বেশি হবে স্যার। ইভাপোরেশন বেশি হয়ে যাবে। এমন যদি হয় একটা এলাকায় পানি আমরা উঠালাম, সেই এলাকায় আয়রন সমৃদ্ধ জোন, এই জোনে আয়রন বেশি, সুতরাং পানিতেও আয়রন থাকবে। এই পানি আয়রন থাকলে এইগুলো পাইপ গুলো একেবারে লালচে হয়ে যাবে এবং ক্লগিং হয়ে যাবে। আয়রন নিশ্চয়ই অক্সিডেশন হইলে কি হয় বলতো? এই বলো শান্তি, আয়রন অক্সিডেশন হইলে কি হয়? মরিচা ধরে স্যার, মরিচা হয়ে যায়। আরে মরিচের এই রাসায়নিক নাম কি? স্যার আয়রন অক্সাইড, ফেরিক অক্সাইড আর ফেরিক হচ্ছে অক্সাইড, পানি, ফেরাস এই অক্সাইড। সংখ্যক পানি। জি স্যার। হ্যাঁ, ফেরিক অক্সাইড, এগুলো একটু রেডিলি একটু বোঝার চেষ্টা করবা। তোমার জি, জ্ঞান মানে প্র্যাকটিক্যাল জ্ঞান থেকে সরি থিওরিটিক্যাল জ্ঞান থেকে প্র্যাকটিক্যাল জ্ঞানে চলে আসে। এই যে আয়রন লাল রং হয় কেন? অদক্ষেপ করে। এই অদক্ষেপটাইকে আমরা সাধারণত আমরা এটাকে ক্লগিং এ ইয়ে করে। ফেরিক অক্সাইড যদি হয়, ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড যদি তৈরি হয়, এটাকে লাল সে একটা অদক্ষেপ করে। এই অদক্ষেপটা এট লাস্ট কি করে? আমাদের পাইপের মুখ বন্ধ করে দেয়, পাইপের ডায়ামিটার, ইনার ডায়ামিটার কমাই দেয় এবং ক্লগিং হয়। কি ক্লগিং হয় বলতো? ক্লগিং বন্ধ হয়ে যায়, স্প্রিংকলারের স্পেস, পোর স্পেস যেটাকে স্প্রিংকলারের স্প্রিংলার গুলো স্যার, ওপেনিং গুলো বন্ধ হয়ে ওপেনিং গুলো বন্ধ হয়ে যাবে। এই ছিল আমাদের ইয়ে। তারপরে এখানে বলতে নট সুইটেড ফর দ্য হাই ওয়াটার রিকোয়ারিং ক্রপ, যেটা ডেপথ অফ ওয়াটার দরকার হয়, সেটা যেমন পেডিতে এটা করা সম্ভব হয় না ইত্যাদি। এই ছিল আমাদের স্প্রিংকলার ইরিগেশন সিস্টেম। এরপরে আমি দেখি ড্রিপ ইরিগেশন, লাস্ট ইরিগেশন মেথড। ড্রিপ মানে ড্রপ থেকে আসছে ড্রিপ, ফোটায় ফোটায় যে পানি দেওয়া হয়। আমরা যদি কোনো রোগী থাকে, রোগীকে ফোটায় ফোটায় আমরা কি করি? স্যালাইন দেই। কোথায় দেই? বডিতে দেই, তাই না? তো ফোটাকে কন্ট্রোল করা হয়। এইরকম ফোটায় ফোটায় আমরা বডিতে না দিয়ে যদি ফোটায় ফোটায় দেওয়ার পরে কি হয় বলতো? ফোটায় ফোটায় আমরা স্যালাইন দিলাম একটা লোককে, কি হয়? সে তার জীবন শক্তি ফিরে পায় এবং বেঁচে থাকার উৎসাহ পায়। আর যদি না দিতাম তাহলে মারা যাওয়ার সুযোগ থাকে, তাই না? কোষগুলো খাবার পাইতো না স্যার। তো কোষগুলো খাবার পাইতো না, আমরা নিস্তেজ হয়ে যাই। জি এই স্যার। জন্য আমরা নিজে মুখ দিয়ে খাবার যখন না পাই তখন আমাদের এই তখন আমাদেরকে স্যালাইন দিয়ে স্যালাইন খাওয়ানো হয়। দিয়ে স্যালাইন খাওয়ানো হয়। জি স্যার। এখন আমরা যদি স্যালাইনের মতোই এতে ব্যবস্থা করি, রুট জোনে আমরা দিই। এই যে এই প্ল্যানটা তোমরা দেখতে পাচ্ছ, এর চারপাশে তো আরো ল্যান্ড আছে না? জি স্যার। তো আমরা সেখানে আমরা দিব না, আমরা এই গাছের রুট যাবে, সেই রুট জোনে এরকম ফোটায় ফোটায় পানি আমরা অবিরত ভাবে কন্টিনিউয়াসলি, নট ইন্টারমিডিয়েট, একটু দিব একটু দেবো না, না, প্রতিনিয়ত ভাবে আমরা এটাকে ওয়েট করতে থাকবো, পানি সিক্ত করতে থাকবো। আমাদের টার্গেট হলো পানি সিক্ত করা, এটা পানি জমানো না, পানি জমানো না। ওয়েট আর পানি জমানোর মধ্যে ডিফারেন্স কি বলতো? স্যার ওয়েটটা হচ্ছে মাটি এটাকে ভিজিয়ে দিবে, আর পানি জমানো হচ্ছে ভিজানো। মাটিটাকে স্যাচুরেটেড করে উপরে আবার জমা হয়ে এটা থাকবে। হলো বিফোর স্যাচুরেশন, মানে মানে জাস্ট বিলো স্যাচুরেশন, জি স্যার। এটা হলো ওয়েট। আর যদি অ্যাবাভ স্যাচুরেশন যায় সেটাকে আমরা বলি পানি জমে থাকবে। পানি জমবে। জি স্যার। বুঝতে পারছো শান্তি? এগুলো যদি একটু বোঝার চেষ্টা করো তাহলে আই থিঙ্ক তোমাদের আচ্ছা পড়ালেখা স্যার, ধরার। এখানে তো স্যার ফোটায় ফোটায় পানি দেওয়া বলতে তো 1 ফোঁটা 2 ফোঁটা করে না, মানে হচ্ছে আমি জাস্ট মাটিটাকে ভেজানোর জন্য যতটুকু পানি দরকার। না না না, এক ফোঁটা করে দিব, এটা ডিসিশন নিব। ডাক্তার আর ডিসিশন নেয় না, আসিয়া নার্স আপা আমাদের বলে না এই বেশি করতেছে একটু কমায় দেয়, বা কম জি, স্যার। করতেছে একটু বাড়ায় দেয়। হ্যাঁ, এই তাহলে কি স্যার এটাতে 1 ফোঁটা 2 ফোঁটা এরকম করে দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, 1 ফোঁটা 2 ফোঁটা ওরকম করে দিতে হবে। এইটা ডিসিশন নেই ওখানে ডাক্তার আপারা অথবা নার্স আপারা ডিসিশন নেয়, এখানে ডিসিশন নেবে আমাদের এগ্রিকালচার ইঞ্জিনিয়াররা।
তারা ডিসিশন নেবে বা এই কৃষকরা কিভাবে এক্সপার্ট স্কিল যারা টেকনিশিয়ান আছে তারা ওইটা সেট করে দিয়ে আসবে। আচ্ছা, এটা প্লান্ট রুট জোনে যাবে। এইখানে আমরা কি করি, আচ্ছা ওই যে স্যালাইনের সাথে অনেকে আমরা খাবার দেই তাই না, এই লিকুইড কি বলে মুরগির বাচ্চার এটাকে কি বলে বলো তো? স্যার বুঝতে পারিনি স্যার, আরেকবার। মুরগির বাচ্চার যে স্যুপটা এটাকে কি বলি? চিকেন বলে স্যার। হ্যাঁ এটাই তো, তোমরা তো কিছুই বলো না। চিকেনের স্টক, এই চিকেনের স্টকটাকে আমরা স্যালাইনের মধ্যে দিয়ে দিই। আমাদের ওই পানি দেয় না, লবণ যায় না, সবকিছু মিলিয়ে যায়। তো এইখানেও আমরা ফার্টিলাইজারও এর মধ্যে ইনপুট করতে পারি ওয়াটারের সাথে সাথে। এই জন্য ওয়াটার আর ইরিগেশন এটাকে অনেক সময় ফার্টিগেশনও বলা হয়। ওয়াটার ইরিগেশন ফার্টিগেশন, ফার্টিলাইজার এবং ইরিগেশন একসাথে। আচ্ছা, আমরা একটু দেখার চেষ্টা করি। এই হলো ইরিগেশন। আমরা এইখানে ড্রিপ ইরিগেশনের মাধ্যমে আমরা ড্রপ বাই ড্রপ দিলে পরে এটা ইউনিফর্মলি প্রত্যেকটা প্লান্ট রুট যাবে এবং এটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হবে। এবং এইটা শেষ পর্যন্ত কি হয়, এটা বেরিয়ে যায় কোথায়, এই ইভাপো ট্রান্সপিরেশন হয়ে বেরিয়ে যায়। এইটাকে আবার কালেকশন করে আমরা এটা কি মেঘের আকারে এটা কালেকশন করি, এটা আবার ইরিগেশন হয়। এইভাবে আমাদের এই যে ওয়াটার সাইকেল, হাইড্রোলজিক সাইকেলটা এইভাবে চলতে থাকে। নেক্সট দেখে যাও স্লাইড। এই যে ফার্টিগেশন, এনপিকে ইত্যাদি ইত্যাদি চলতে থাকে একই সাথে। আর হলো যদি আমরা যে ফোটাটা দিই, যে বিভিন্ন টাইপের উপর ডিপেন্ড করে এই ফোটাটা কোন দিকে কতটুকু যাবে। এটা সাধারণত স্যান্ডি সয়েলে হইলে এর যে অবস্থাটা হয় নিচের দিকে পানিটা দ্রুত গতিতে চলে যায়, আর 20 মিনিটে আর 60 মিনিটে এটার অবস্থা এরকম হয়। 30 মিনিটে যদি 30 মিনিট, 60 মিনিট, 90 মিনিট তিনটা এখানে বলা আছে। ক্লেলুমের ক্ষেত্রে পানি ধীর গতিতে নিচের দিকে যায়, আর স্যান্ডলুমের ক্ষেত্রে 60 মিনিটে দেখো 30 মিনিট, 60 মিনিট এবং 120 মিনিটের তিনটা স্ট্রাকচার দেওয়া আছে। এটা স্প্রেড হয় না, নিচের দিকে বেশি চলে যায়, স্যান্ডে সবচেয়ে বেশি চলে যায়। এগেইন আমরা ইরিগেশন মানি হলো আমাদের ফিল্ড ক্যাপাসিটিকে ধরতেই হবে। হ্যাঁ, আমরা যেমন আমাদের পানি গ্লাসে দেওয়ার সময় একেবারে পরিপূর্ণ দেই না। পরিপূর্ণ দেই কি? দেই না। না স্যার। আমরা তার চেয়ে একটু কম দেই, একটু কম। ধরো আমার এরোটা দেখতে পাচ্ছ, জি স্যার। এই পরিমাণ দিয়ে থাকি। আমরা কাউকে যখন গ্লাসে পানি দেই তখন কি একেবারে এই আমার এরো পরিমাণ দেই? না স্যার। একেবারে কম দেই না। আমরা কি অর্ধেক পরিমাণ পানি দেই? না স্যার। দেই না। আমরা কি দেই বলতো? আমরা অর্ধেকের চেয়ে বেশি আর ম্যাক্সিমামের চেয়ে একটু কম। ম্যাক্সিমামের চেয়ে একটু কম, যেন স্যার উপচে পড়ে না যায় স্যার, নেওয়ার সময় যেন পড়ে না যায়, এই লেভেলে দিই স্যার। ওই লেভেলে দিই। তো আমাদের এই যে এটাকে যদি আমি মিলাই ফেলি আমাদের ইরিগেশনের ক্ষেত্রে, আমরা আসলে এই যে ফিল্ড ক্যাপাসিটি লেভেলের একটু নিচ পরিমাণ সবসময় পানিটা থাকতে পারলে সবচেয়ে ভালো। আমরা যখন কোনো গ্লাসকে প্রেজেন্ট করি কারো কোনো অতিথির সামনে, আমরা কিন্তু 50%-এর নিচে কেউ যদি পানিটা দেয়, অতিথি সেটাকে খুব ভালো চোখে দেখে না, তার সম্বন্ধে ব্যাড কমেন্ট করে চলে আসে, তাই না? জি স্যার। তো একইভাবে প্লান্টের ক্ষেত্রেও আমরা 50% লেভেলের চেয়ে বেশি যখনই দেখা যায় 50% লেভেল শেষ হয়ে গেছে, সাথে সাথে পানি দিই, পানি দিয়ে ওটাকে ফিল ক্যাপাসিটি লেভেলে নিয়ে আসি। এটা কেলের ক্ষেত্রে কার্ভটা, ওয়াটার অ্যাবজর্পশনটা এরকম, লুমের ক্ষেত্রে এরকম, স্যান্ডের ক্ষেত্রে এটা খুব দ্রুত গতিতে পানি অ্যাবজর্পশন হয়ে যায়। দেখো স্ট্রবেরি যে কোনো একটা ড্রিপ ইরিগেশনের এটার মেইন লাইন, এগুলো ল্যাটারা। এরপরে দেখো একই স্ট্রবেরি প্রত্যেকটা প্লান্টে আমাদের ওয়াটার পৌঁছে যাবে। এই ছবি দেখো, প্রত্যেকটা প্লান্টে রুট জোনে ড্রপ বাই ড্রপ ওয়াটার দেওয়া হয়েছে। এখানে ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক থেকে পাম্প আছে, পাম্প থেকে মেইন পাইপ এবং ল্যাটারাল পাইপ, এবং ফাইনালি প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়া হবে। এই আরেকটা ছবি। তো এখানে মেইন সুবিধা কি, ওয়াটার সেভিং হয় আর ইউনিফর্মিটি
অনেক বেশি। প্রত্যেকটা গাছে আমি যেহেতু দেখছি স্প্রিংলার ইরিগেশন প্রত্যেকটা গাছে দেয়নি, অনেকগুলো গাছে একসাথে দিচ্ছি, তাই না? আর এটা প্রত্যেকটা গাছে দিচ্ছি, ইউনিফর্মিটি অনেক বেশি। আর আমরা আমরা সাধারণত এই ড্রিপ ইরিগেশন খুব হাই ভ্যালু ক্রপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এখানে ডিসঅ্যাডভান্টেজ এগেইন আমাদের অনেক ইনভেস্টমেন্ট চলে যায়, পাওয়ার দরকার হয়। আমরা যেহেতু অল্প পরিমাণ পানি দেই, তাহলে অল্প এর পানি যেহেতু সবসময় পায়, পানি বেশি পাইলে রুট ডেপথ কি নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে বলো তো? বলো। অল্প পানি যদি উপরে দেই প্রতিদিন, জি স্যার। রুট কি নিচের দিকে বেশি যাবে না কম যাবে? রুট নিচের দিকে কম যাবে স্যার। রুট উপরের দিকে, সেই জন্য শ্যালো রুট ডেভেলপ হয়। এই রুট গুলো নিচের দিকে বেশি একটা যায় না। শ্যালো রুটেড ক্রপের ক্ষেত্রে এটা বেশি হয়, কারণ কি রুটের তো দরকার পানি, পানির জন্য তো রুট। পানি যদি উপরে পায় তো উপরের দিকে বিস্তৃত বেশি হয়, নিচের দিকে যায় না। এইটা যেমন আমাদের যেমন ধরো তোমাদেরকে রেডিলি যদি নোট দেওয়া যায়, তোমরা বই পড়ো না, বইয়ের লেখকের নাম কি সেটাও জানতে চেষ্টা করো না, তাই না? জি স্যার। যদি নোট আমরা তোমাদের সাপ্লাই দিই, এই জন্য আমরা মাঝে মাঝে বলি কি নোট সাপ্লাই দেবো না, বই দেখো। কমপক্ষে একটা টপিক দেখতে গিয়ে আর একটা তো চোখে পড়বে, তাই না? জি স্যার। তাই তো। তো আমি যদি ধরো মুরগি কিনতে যাই, তো মাছ যেখানে বিক্রি হয় তার পাশ দিয়ে গেলে মাছটাও তো দেখা হয় না? হয় স্যার। এই জন্য আগেকার সময় যখন ডিকশনারি দেখতে বলা হতো আমাদের, তুমি দেখো তো ড্রিপ মানে কি, তো ড্রিপ খুঁজতে গিয়ে ড্রপ পাওয়া যায়, আবার আরো দুটো শব্দ শেখা যায়, তাই না? জি স্যার। এই হলো অবস্থাটা, যে আমাদের প্রাপ্যতা যদি সহজলভ্যতা হয় তাহলে আমরা বেশি একটা চেষ্টা করি না। জি স্যার। আর যদি চেষ্টা করাইতে হয় তাহলে আমাদের ওয়াটারকে নিচের দিকে রাখতে হবে, তাহলে আমাদের দুধজন নিজে নিজে ডেভেলপ হওয়ার চেষ্টা করবে। অনেকটা এটা ফার্মের মুরগির মতো ইয়ে করবো আর কি। আমরা যেটি বলতেছিলাম যে এটা কন্ট্রোল করবে কে? মেকানিক্যাল কন্ট্রোলার দরকার হবে। এই মেকানিক্যাল কন্ট্রোলারের নাম হলো ড্রিপার। এটা ড্রপ বাই ড্রপ মাটিতে এক ফোঁটা করে পড়বে। এই যে এগুলোকে আমরা বলি কানেক্টর, এই কানেক্টর গুলো কানেক্ট করে এই কাজগুলো করা হয়। এর জন্য ফ্লেক্সিবল পাইপ দরকার হয়। স্যার কানেক্টর গুলো কি স্যার একটা পাইপের সাথে আরেকটা পাইপের কানেক্ট করে? হ্যাঁ, একটা পাইপ তো অনেক বড় নাও হইতে পারে, ছোট হইতে পারে, অথবা জয়েন্ট গুলো। জি স্যার। একাধিক পাইপের, মানে হচ্ছে যে ডানে কিংবা বামে আমি যদি নিয়ে যেতে চাই তখন এরকম জয়েন্ট দিয়ে হ্যাঁ, তুমি একটা 10 ফিট পাইপ আর একটা 10 ফিট যোগ করবা, তুমি পাইপ দিকে ধরে বলবা যে প্লিজ জয়েন্ট হও, জয়েন্ট হবে না স্যার, কানেক্টর লাগবে। সুরেলা কণ্ঠে বললেও তো জয়েন্ট হবে না, হবে না? না স্যার, হবে না। আদর দিয়ে বললেও হবে না, সুতরাং কানেক্টর লাগবে। জি স্যার। বুঝছো? এগুলা আবেগ টাবেগ দিয়ে এগুলা কাম হবে না, বুঝছো? সুতরাং এই যে পাইপ, এই যে বলো স্যার অনেকের নেট প্রবলেমের কারণে স্যার বের হয়ে গেছে, আর কানেক্টিং হইতে পারছে না। আচ্ছা, আমি শেষ করে দেবো স্যার, এটা জলদি শেষ করে দিলে স্যার ভালো হতো। আচ্ছা, জলদি শেষ হয়ে গেছে, আমার স্লাইডও শেষ হয়ে গেছে। টাইপস অফ ক্রপ আমি আগেই বলছিলাম, বিভিন্ন ক্রপের টাইপের উপর ডিপেন্ড করবে কোন মেথড আমরা ইউজ করব। যে মেথড ইউজ করব সেই মেথড আমাদের যেমন চা আমাদের টি পঞ্চগড়ে হচ্ছে, ওইখানে যদি আমি সারফেস ইরিগেশন মেথড ইউজ করি তাহলে হবে না, সেখানে স্প্রিংলার ইরিগেশন মেথড ইউজ করতে হবে, জমি যেহেতু ঢালু উঁচু নিচু আছে। এখন ইনফিল্ট্রেশন রেট অফ সয়েলের উপর ডিপেন্ড করবে কোন টাইপের সয়েল, কোন এলাকায় আমি এই চাষগুলো করতেছি, তাহলে সেই এলাকার অনুযায়ী আমাদের যদি খুব ইনফিল্ট্রেশন বেশি হয় তাহলে আমরা সারফেস ইরিগেশন ব্যবহার করব, মাটির নিচ দিয়ে পানি দিব, তাহলে আমার কোনো ঝামেলা নাই। ক্লাইমেটিক কন্ডিশনে খুব যদি এরিড ক্লাইমেট হয় তাহলে সেখানে আমরা কোন মেথড ব্যবহার করব, সেটা নিশ্চয়ই ড্রিপ ইরিগেশন মেথড ইউজ করার চেষ্টা করব, যেখানে ওয়াটার লস কম, ইত্যাদি ইত্যাদি। আমি অলরেডি তোমাদের বলেছি যে ইরিগেশন সোর্স কি, ওয়াটার সোর্স কি। এবারে আমি বলার চেষ্টা করি হোয়াট আর দ্য সোর্সেস অফ ওয়াটার লসেস। সারফেস রান অফ অর্থাৎ ওভারফ্লো লস, ক্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে, ক্যানেল ছোট হওয়ার কারণে ক্যানেল ওভারটপিং হয়ে গেল, এটাকে আমরা বলি
সারফেস রান অফ বা ওভারফ্লো লস। এটা একটা প্লটে দেওয়া হইলে প্লটের চারপাশে যে পার্মানেন্ট বাইন্ড আছে সেই বাইন্ড আর রিজ আর লেভি ছোট হওয়ার কারণে ওভারটপিং যদি হয় সেটাকে আমরা বলি রান অফ লস। এরপরে নন ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার ওভার দ্য ফিল্ড। ফিল্ডে এক কোনায় একটু বেশি গভীর, তাহলে এখানে লস হয়। আর নিশ্চয়ই ইন্ড অফ দ্য বর্ডার অর ফারোটা নিশ্চয়ই একদিকে ঢালু থাকে, সেখানে শেষের দিকে কিছু পানি সবসময় জমানো থাকে, এটা হলো ওয়াটার লস। পার্কুলেশন লস হলো ওয়াটার মৃত্তিকা অভ্যন্তরে প্রবেশ করার পরে সয়েল বডির ভিতরে, ইনসাইড দ্য সয়েল বডি ওয়াটার রান through the water run vertically towards the ground water, এটাকে আমরা বলি পার্কুলেশন। আর আদার দেন ভার্টিক্যাল মুভমেন্ট অফ সয়েল ইনটু দ্য সয়েল বডি, এটাকে আমরা বলি সিপেজ। আরেকটা হলো ওয়াটার যখন কোনো ফার্মে থাকে, ফিল্ডে থাকে, যখন এটা উপর থেকে ইভাপোরেশন হয়, এটাকে ইভাপোরেশন হয়, বাষ্পায়ন হয়, এটাকে বলি আমরা ইভাপোরেশন লস। এই লস গুলো আমাদের এই প্লটে হয়ে থাকে। এখন সর্বশেষ ইরিগেশন মেথড হলো সাবসারফেস ইরিগেশন। সাবসারফেস ইরিগেশন মানে ওয়াটার ইজ প্রোভাইডেড to the plant by raising the water table to the root zone of the crop, by carrying the moisture to the root zone by perforated underground pipe, এটাকে সাব ইরিগেশন বলা হয়। অর্থাৎ আমি এভাবে রিডিং না পড়ে আমি তোমাদের ছবি দেখাই। এই যে একটা পাইপ, আমরা যদি কোনো ক্রপ কাল্টিভেশন করার আগেই এরকম একটা পাইপ সেট করি, পারফোরেটেড পাইপ আমরা দিই, এই যে পারফোরেশন, এটা ওয়াটার যদি পাস করি, ওয়াটার ইন ওয়াটার আউট, তাহলে একটা নেটওয়ার্কের মধ্যে ওয়াটার খালি পাস করতে থাকবে, ঘুরতে থাকবে। এটা ঘুরবে কেমনে? বাই দা প্রেসার। প্রেসার দিলে মানুষ যেমন ঘুরতে থাকে, এই প্রেসার দিলে পানিও ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে পানির প্রাপ্যতা কমে যাবে, তার মানে এই পারফোরেশন দিয়ে ওয়াটার বেরিয়ে যাবে এবং রুট জোনকে সিক্ত করবে। এইটি হলো সাবসারফেস ইরিগেশন। তো এর বলো। সাবসারফেস ইরিগেশনের ক্ষেত্রে কি পাইপটা মাটির নিচে দেওয়া হয়? হ্যাঁ, 100%। মানে আমি হচ্ছে ক্রপ লাগানোর আগে। ও আচ্ছা স্যার, এই পাইপিং নেটওয়ার্কটা স্থাপন করতে হবে। এটা একটা পাইপ না, পাইপিং নেটওয়ার্ক। হ্যাঁ, আর স্যার ওখানে কি ছিদ্র থাকে মাঝে মাঝে? পারফোরেশন থাকে মাঝে মাঝে পারফোরেশন থাকবে। এইটা নিশ্চয়ই ক্রপ রুট জোন যেখানে আছে, রুট জোনের নিচে এটি করবে কি, পারফোরেশন দিয়ে ওয়াটার বেরিয়ে এসে একটা টেম্পোরারি ওয়াটার টেবিল ডেভেলপ করবে। ওকে স্যার, ওয়াটার টেবিল ডেভেলপ করবে। এখানে ক্যাপিলারি প্রভাবে, ক্যাপিলারি অ্যাকশনের কারণে রুট হেয়ার গুলো ওয়াটারটাকে আপটেক করবে, ইনটেক করবে। ওকে, এইটাকে বলছে সাব ইরিগেশন। ওকে, আমরা কিভাবে আমরা বুঝবো যে পানি ঠিকমতো যাচ্ছে কিনা, অপচয় হচ্ছে স্যার? কিভাবে বুঝবো যাচ্ছে কিনা? এটার জন্য হাই টেকনিক্যাল লোক হইতে হবে, সাধারণ লোক বুঝতে পারবে না। সাধারণ লোক এটা বুঝবে কেমনে? যেমন সাধারণ কথাবার্তা ভালো মানুষ এবং পাগল বুঝে না, আর ভালো মানুষ এবং ডাক্তার নিশ্চয়ই একজনের ভাষা আরেকজন বুঝে না। এটা হাইলি টেকনিক্যাল একটা বিষয়, সেটা বুঝবে ওই টেকনিক্যাল লোকজন। এটার অ্যাডভান্টেজ কিছু আছে নিশ্চয়ই। এই আমরা আগে যেমন ক্যানেল তৈরি করতাম, সেখানে কিছু ল্যান্ড কাল্টিভেশনের বাইরে থাকতো, তাই না? আউট অফ কাল্টিভেশন থাকতো কিছু ল্যান্ড। এইখানে সমস্ত ল্যান্ডকে আমরা ব্যবহার করতে পারতেছি। এখন যেখানে লো ওয়াটার হোল্ডিং, পানি ধারণ ক্ষমতা ছিল না যে সমস্ত সয়েলে, সেই সয়েলগুলোতে এখানে আমি কোটিপতি, আমার এলাকায় যে সয়েল আছে সেই সয়েলে কোনো পানি ধারণ ক্ষমতা নাই, ইরিগেশন দেওয়ার সাথে সাথে পানি চলে যায়, তখন আমি এই সাবসারফেস ইরিগেশন মেথড আমি ফলো করতে পারবো। এখন আর কি, আমাদের যে আগে যে কোনো ইরিগেশন হোক না কেন, সেখানে সয়েল ইরোশন হতো, এখানে কোনো ধরনের সয়েল ইরোশন নাই। ওয়াটার লস এখানে একেবারে নাই বললে চলে, ওয়াটার কোনো লস নাই, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইভাপোরেশন লস নাই,
আর ডিসঅ্যাডভান্টেজ হলো হাই ইনিশিয়াল কস্ট। এটা কোনো কারণে যদি সমস্যা দেখা দেয়, কজেস অফ ফেইলার আর ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড আউট। এটা খুব ডিফিকাল্ট বের করা, মানে কোন জায়গায় ইয়েতে তো ফাইন্ড আউট করাও ডিফিকাল্ট এবং রিপেয়ার মেনটেন্যান্স করাও বেশ ডিফিকাল্ট। এখানে স্কিল লেবার, স্কিল টেকনিশিয়ান ছাড়া এই কোনো কাজ করা সম্ভব হয় না। আর কি আমরা সব সময় এই যে আমরা স্যালাইন ওয়াটার বা অ্যালকালাইন কন্ডিশন যদি হয়, সেটাকে আমরা খুব একটা নেগেটিভ একটা অবস্থা ক্রিয়েট হয়। এই ছিল ডিসঅ্যাডভান্টেজ। আমরা আরেকটু দেখি, এই যে পারফোরেটেড পাইপ, শান্তি আসো না নাই গেছো? স্যার আসি। আচ্ছা, পারফোরেটেড পাইপ দেখো, এইখানে আমাদের প্লান্ট গুলো হচ্ছে, এই ওয়াটার গুলো এইভাবে চলে যাচ্ছে। এই পাইপের এই পারফোরেশন বিভিন্ন জায়গায় এই পারফোরেশন গুলো আছে, ঠিক আছে। আর একটা ছবি দেখি, এই দেখো এই ওয়াটার গুলো এইভাবে ক্যাপিলারি রিঅ্যাকশনে ওয়াটার গুলো ফোটায় ফোটায় বের হয় এবং রুটজন সেটাকে আপডেট করে। আবার দেখো এই পারফোরেশন, এই রুটজন ইত্যাদি ইত্যাদি। এই হলো আমাদের রুট হেয়ার, ক্রাউন রুট মাঝখানে একটা, ল্যাটারাল রুট এবং রুট হেয়ার গুলো দেখতে পাচ্ছ। এগুলি আসলে আমাদের মূলত ওয়াটারটাকে অ্যাকসেপ্ট করে এবং জাইলেন্ট ফ্লোয়ের মাধ্যমে পাঠাতে দেয়। আমাদের মেইন কাজ হলো ওয়েটিং করা। আমরা ওয়েটিং করি আমাদের রুট জোনে, তাহলে আমাদের এই প্লান্ট রুট ওয়াটার আমাদের এই যে ওয়াটার কন্টিনিউয়াস দিতে হয় কেন? যেহেতু কন্টিনিউয়াস খাদ্য তৈরি হয়, কন্টিনিউয়াস আমাদের মেটাবলিজমিক অ্যাকশন চলে, সেজন্য কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই দরকার হয়। এটা হলো স্কেমেটিক, এটা হলো সেকশন। এইখানে যদি একটা পাইপ থাকে, পারফোরেশনের কারণে এখানে একটা ওয়াটার টেবিল ডেভেলপ করে। এখানে পারফোরেশন নাই, ওয়াটার টেবিলটা ডাউন হয়ে যায়। এইভাবে আমাদের যখন এটা ওয়াটার টেবিল হয়, এই ওয়াটার টেবিল থেকে এই রুট জোনে এটা ওয়াটারটাকে এখানে মাইগ্রেট হয়, ঠিক আছে। ওয়াটারটা এদিক দিয়ে এসে শেষ পর্যন্ত এরকম একটা আউটলেট ডিসে অবশিষ্ট ওয়াটার আছে। এইখান থেকে আমরা এখান থেকে ওয়াটার সাপ্লাই নিয়ে আবার এখানে দিয়ে দিই। এইভাবে আমাদের চক্রটা চলতে থাকে। তো আমার মনে হয় আজকে আমরা এখানে শেষ করি। সবাই শান্তিতে থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ফার্টিগেশনের সুযোগ আছে স্যার? কিছু বলতেছো স্যার, ফার্টিগেশনের সুযোগ আছে এই প্রক্রিয়ায়? হ্যাঁ, সবগুলোই সুযোগ আছে, সব সুযোগ আছে, কিন্তু এটা ভেরি ডিফিকাল্ট। এটা আন্ডারগ্রাউন্ড একটা সিস্টেম, এটা ম্যানেজ করা তো ডিফিকাল্ট হবেই, হাইলি টেকনিক্যাল হইতে হবে। আর কিছু প্রশ্ন আছে? কয়েকটা স্লাইড দিয়ে দেখাতেন। কি জিনিস? স্লাইড শেষে কয়েকটা স্লাইড। ডিসপ্লেটা আবার দেখবা? জি স্যার। হয়রান হয়ে গেছো না? স্যার তখন আমার নেটের প্রবলেম ছিল তো সেজন্য। হ্যাঁ, হয়রান হয়ে গেছো তো। এখন এমনি অন্য কথা বলো, তাহলে ভালো করে পড়ালেখা করো, এটাই। আর কি ইরিগেশনের স্যার পাইপটা কি রোটেট হয় স্যার? হ্যাঁ? সাবসারফেস ইরিগেশনের স্যার পাইপটা যে মাটির না নিচে না না, মাটির নিচে রোটেট হবে কিভাবে? পিডিএফ কবে পাবো? তাই তো, পিডিএফ তো দেওয়া দরকার। জি স্যার।